আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমরা জানি যে দেশের লাইব্রেরি যত উন্নত, সে দেশ তত উন্নত। একটি জাতির মেধা, মনন, ইতিহাস ও সাহিত্য, গবেষণা ও সংস্কৃতি, শিক্ষা থেকে শুরু করে সবকিছু গড়ে ওঠে, সবকিছুর প্রাণকেন্দ্র হচ্ছে লাইব্রেরি। সেই লাইব্রেরির যারা সজীব রাখে এবং সতেজ রাখে তারা হলেন লাইব্রেরি প্রফেশনাল, লাইব্রেরি শিক্ষক। আমরা দেখেছি গত ২৮ অক্টোবর যে গত ২৮ অক্টোবর যে পরিপত্র জারি করা হয়েছে তার জন্য আমরা সবাই মর্মাহত। ঠিক সেই সেটিকে কেন্দ্র করে আজকের আমাদের ওয়েবিনারের শিরোনাম পদোন্নতিতে বৈষম্য কেন? সমসাময়িক পরিপত্রে স্কুল ও কলেজ গ্রন্থাগার শিক্ষকদের পদোন্নতিতে নীতিমালা পুনর্গঠন প্রয়োজনীয়তা ও করণীয়। আজকের ওয়েবিনারে লাইব্রেরিয়ান ভয়েস কর্তৃক আজকের ওয়েবিনারে আমাদের সাথে যুক্ত আছেন দেশের বিভিন্ন প্রফেশনাল এবং লাইভ লাইব্রেরি শিক্ষক। শুরুতেই আমি চলে যাচ্ছি লাইব্রেরিয়ান ভয়েসের অন্যতম সম্পাদক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম স্যারের কাছে। তাকে অনুরোধ করবো আজকের ওয়েবিনারটিকে স্বাগতিক বক্তব্যের মাধ্যমে শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ নাজিমকে। আজকে খুবই আমি একটা বলবো যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে আমরা উপস্থিত হয়েছি। এই কারণে গুরুত্বপূর্ণ সময় যে আমরা একটা দেখলাম যে একটা মীমাংসিত একটা বিষয়কে কেন জানি আমি জানি না কার উদ্দেশ্যে বা কারা এরকম ভাবে এই কাজটি করলো, যে একটা মীমাংসিত একটা বিষয় ছিল যে যারা স্কুল এবং কলেজে গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান নিয়ে যারা হচ্ছেন আপনার শিক্ষক হিসেবে থাকবেন, তারা শিক্ষক পদমর্যাদা আমরা জানি যে ইতিমধ্যে পেয়েছিলেন। অনেকের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এটি সম্ভব হয়েছিল। আমরা আমরা দেখেছিলাম যে হচ্ছে আপনার সেই ক্ষেত্রে স্কুল কলেজের গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানে তারা ছিলেন সহকারী শিক্ষক, এবং কলেজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাদের পদ দেওয়া হয়েছিল গ্রন্থাগার প্রভাষক হিসাবে। কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয় হলো যে আমরা হঠাৎ করে দেখলাম যে কোনো জিনিসের তেমন খুব বড় রকমের পরিবর্তন ঘটেনি। কোনো শিক্ষক বা কোনো অন্যান্য ক্ষেত্রে কোনো রকমই বড় রকমের পরিবর্তন ঘটেনি। ইন্টেনশনালি আমরা দেখলাম যে ওই যে পরিপত্রটি জারি করা হয়েছে তার নিচে ছোট্ট করে লেখা রয়েছে যে গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানের যারা শিক্ষক তারা সিনিয়র শিক্ষক হিসাবে এই পদমর্যাদা লাভের অধিকারী হবে না। দ্বিতীয়ত হচ্ছে যারা গ্রন্থাগার প্রভাষক তারাও সেক্ষেত্রে সিনিয়রিটি মর্যাদাটা পাবে না। কিন্তু খুবই একটা মজার বিষয় যে তারা না পেলেও তারা সকল প্রকার আর্থিক যে সুবিধা সেই সুবিধাগুলো তারা লাভ করবে। এখন আমি অনেকজন যারা হচ্ছে নীতি নির্ধারক পর্যায়ে অনেক মানুষ রয়েছে যাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল, তাদেরকে বললাম, তারা তারা যখন এই জিনিসটা দেখলো তখন তারা চিন্তা করলো যে তারা অনেকে আমাকে বলেছে যে বিষয়টাই মনে হচ্ছে যে খুবই ইন্টেনশনালি এই কাজটি করা হয়েছে এবং খুব না জেনে এই কাজটি করা হয়েছে। এবং একজন আমার জনৈক একজন কলিগ তিনি এরকম পর্যন্ত বললেন যে যদি আপনি শিক্ষক পদমর্যাদা তাদেরকে দেন তাহলে তাহলে তারা সিনিয়র শিক্ষক হলে তাদের সমস্যাটা কোথায়? যদি চারুকলা রয়েছে, শারীরিক শিক্ষা রয়েছে বা অন্যান্য যে সকল সাবজেক্ট গুলো রয়েছে, সঙ্গীত শিক্ষক রয়েছে, তাদের কোনো শিক্ষকের ক্ষেত্রে এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র এই কাজটিতে করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে দেখেন আমাদের কোনো সাবজেক্টের প্রতি আমাদের কোন রকমের বিদ্বেষ আমাদের সকলের এবং আমাদের কেন আমাদের শুধুমাত্র এই সাবজেক্টের ক্ষেত্রে এরকম হলো? আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি শিক্ষা বা আমাদের যে বর্তমান শিক্ষানীতি রয়েছে, শুধু এটা নয়, বাংলাদেশের প্রথম শিক্ষানীতি থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষানীতিতেই আমাদের গ্রন্থাগার এবং হচ্ছে যে গ্রন্থাগার সংশ্লিষ্ট বিষয়কে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এবং বর্তমানে আমরা শিক্ষা ব্যবস্থাতেও আমরা দেখেছি যে গ্রন্থাগারকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দেখানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, প্রতিবারই আমাদের ক্ষেত্রে এ ধরনের একটি বৈষম্যের সৃষ্টি হয় এবং আমাদেরকে এর জন্য একটু আন্দোলন মানে ঠিক বলবো মানে আমাদের পথে একত্রিত হতে হয়। তারপরে আমাদেরকে এটা দাবিটা আদায় করে নিতে হয়। দেখেন আমরা হচ্ছে যে যেটা ভাবে বলতে চাই যে
আমরা তো নতুন কোনো কিছু চাচ্ছি না, আমাদের আগে যেটি আপনারা শিক্ষক পদমর্যাদা আমাদেরকে দিলেন সেটি আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা শুধু অর্থের জন্য এই কাজটি করি না। আপনাদের পেজ স্কেলে আমরা যে পরিমাণ টাকা সে সময়টা আমরা একটা আন্দোলন তৈরি করেছিলাম, সেখানে কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল না কিন্তু আমাদের বেতনের জন্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের হচ্ছে শিক্ষক পদমর্যাদাটা দিতে হবে। আমাদের যারা ছোট ভাই অনেকে আমাকে এটা বলেছেন যে আপনি তো এর সাথে সংশ্লিষ্ট নেই, মানে আপনি তো হচ্ছে স্কুল কলেজের প্রতিনিধিত্ব করেন না কেন? আমি তাদেরকে শুধু একটি কথাই বিনয়ের সাথে বলেছি যে দেখেন, যে এটা হচ্ছে কিন্তু আমি একটা সাবজেক্টে যখন আমি পড়াশোনা করি তখন তার সাথে কিন্তু আমার একটা আত্মার একটা সম্পর্ক সৃষ্টি হয়। এই আত্মার সম্পর্কের জায়গা থেকেই আমি কিন্তু আপনাদের সাথে একত্রতা ঘোষণা করেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটি হচ্ছে একটি খুবই বড় রকমের একটা অনিয়ম হয়েছে, যেটা আমার মনে হয় যে যদি আমাদের নীতি নির্ধারক পর্যায়ে আমরা যদি পৌঁছাতে পারি, আমার মনে হয় যে স্যাররা এই বিষয়গুলো রিয়ালাইজ করবে এবং বুঝবে যে এটি হচ্ছে খুবই ইন্টেনশনালি ভাবে আমাদেরকে একটু বেকায়দায় ফেলার জন্য আমাদেরকে হচ্ছে এই কাজটি করানো হয়েছে। তাই আমি যেটা বলবো, আমি তো এখন আর এর চেয়ে আর বেশি কিছু বলবো না। আজকে আমরা চেষ্টা করেছি এই প্যানেলে প্রতিটা স্তরের জায়গা থেকে মানুষগুলোকে নিয়ে আসার জন্য। আপনাদের কাছ থেকেই আমরা শুনবো, আমরা এখানে এগুলো নোট লিপিবদ্ধ করবো, পরবর্তী সময়ে আমরা এটা কিভাবে এই কাজটি করতে পারি, কিভাবে এই দাবিটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই থাকবে আমাদের মেন প্রচেষ্টা। আমরা যেটা বলতে চাই যে দেখুন যে এই বিষয়টার ক্ষেত্রে শুধুমাত্র আহ একজন বা এক একক ব্যক্তির বা হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটা সংগঠনের বা নির্দিষ্ট কোনো হচ্ছে একটা গোষ্ঠীর কোনো সমর্থন হলে হবে না। আমাদের প্রফেশনের যারা গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানে পড়াশোনা করেছেন, শুধু তারাই নয়, যারা বইকে ভালোবাসেন, যারা পড়াশোনাকে ভালোবাসেন, যারা পড়াকে ভালোবাসেন, প্রত্যেক মানুষকেই কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ এটা আমাদের মনে রাখতে হবে যে গ্রন্থাগার পেশাজীবীরা যদি সম্মানিত না হয়, তার মানে আমরা ঠিক হচ্ছে ওই বইয়ের যে আন্দোলন, বইয়ের যে যারা নেপথ্যে কাজ করে, এই মানুষগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে তারা অবহেলিত হলে কিন্তু এই বই পড়া আন্দোলন কিন্তু কখনোই বেগবান হবে না। এটা মানুষের কাছে বই কিন্তু সকলের কাছে পৌঁছানো সম্ভব হবে না। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, সর্বস্তরের যারা আমাদের প্রফেশনের সাথে সংশ্লিষ্ট, আমাদের পেশার সাথে সংশ্লিষ্ট, সকল এগিয়ে আসলেই আমার মনে হয় যে এই অনৈতিক যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটা আমরা ওভারকাম করতে পারবো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের মূল্যবান কথাই আজকে শুনবো। তো পরিশেষে আজকে আশা করি যে আমরা হচ্ছে খুবই সুন্দর এবং প্রাণবন্ত এবং একটি গঠনমূলক এবং একটি দিক নির্দেশনামূলক একটা আলোচনা হবে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের অনেক ক্ষেত্রে আমাদের করণীয় ঠিক করা সম্ভব হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর কনক মনিরুল ইসলাম স্যারকে অসম্ভব সুন্দরভাবে আমাদের সামনে প্রেক্ষাপট এবং বর্তমান সময়ের আমাদের করণীয় বিষয়গুলো সামনে তুলে ধরে আনার জন্য, এবং কেন, কিভাবে এবং কোথা থেকে উঠে এসলো আমাদের এই পদোন্নতির গল্প, সেই গল্পটি আমরা তার মুখ থেকে শুনলাম। এ পর্যায়ে আমরা আমরা সকল শ্রোতাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদেরকে শুনছেন, দেখছেন। আপনাদের কাছে অনুরোধ, আমাদের দর্শকদের কাছে আপনাদের কোনো পরামর্শ কিংবা প্রশ্ন থাকলে আপনারা ফেসবুক থেকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোন কোন স্কুল এবং কোন কোন কলেজ, আপনাদের প্রতিষ্ঠান থেকে, মাদ্রাসা থেকে আপনারা যে যে স্কুলে সার্ভিস দিচ্ছেন, সেই স্কুল, কলেজ, মাদ্রাসার নামগুলো লেখার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে আমাদের কথা শোনার জন্য। আমরা জানি ইতোমধ্যে যে প্রজ্ঞাপনটি, যে পরিপত্রটি জারি করা হয়েছে, সেই জারির আমি ডক্টর কনক মনিরুল ইসলাম স্যারের কথার সূত্র ধরে বলতে চাই, কেন কেন শুধুমাত্র আমাদের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পেশার সাথে যারা জড়িত, যে সকল শিক্ষক জড়িত, সেটা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, কেন আমাদেরকে এই শব্দটি যুক্ত করে, অতিরিক্ত ভাবে এই শব্দটিকে যুক্ত করে পদোন্নতি দেওয়া হবে না, এই কথাটি যুক্ত করা হলো? আমরা সেই উত্তর খুঁজতে আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ হিসেবে যুক্ত আছেন আবু মোহাম্মদ হান্নান মিয়া, সাবেক লাইব্রেরিয়ান, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সাবেক কোষাধ্যক্ষ, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি।
স্যারের কাছে আমাদের প্রশ্ন হলো, স্যার কেন এমন একটি উদ্ভট বিষয় পরিপত্রে জারি করা হলো এবং সেটার পিছনে কারণ হিসাবে আপনি কি কি কারণকে উল্লেখ করবেন স্যার? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, একদম শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ উপস্থিতি, প্রিয় সঞ্চালক। আসলে যদি অতীত ইতিহাস বলি আমাদের গ্রন্থাগার পেশার, সেটা অত্যন্ত করুণ। আমরা যখন শিক্ষাগত জীবন শুরু করেছিলাম তখন মানে আরো বাজে অবস্থা ছিল। এখন ধীরে ধীরে আমরা শিক্ষকের মর্যাদা পেয়েছি, তারপরে মাঝপথে এসে অন্যান্য সকল আহ, শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না। এর পিছনে আহ, আসল কারণটা যে কি সেটা যারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত আছেন তারা ভালো বলতে পারবে। তবে আমি সরকারের খুব কাছে থেকে যতটুকু লাস্ট 32 ইয়ার্সে বুঝেছি, সেটা হচ্ছে যে আমাদের স্কুল কলেজের লাইব্রেরিয়ান, বিশেষ করে একাডেমিক, বিশ্ববিদ্যালয় ছাড়া একাডেমিক লাইব্রেরিয়ানদেরকে শিক্ষক মর্যাদা দেওয়ার ব্যাপারে যথেষ্ট রকমের মানে শিক্ষক সমিতির আপত্তি ছিল যে লাইব্রেরিয়ানরা আবার শিক্ষক হবে কেন। তো যাই হোক, সেটা আমাদের সম্মিলিত আন্দোলনের ফসলের আমরা গড়ে তুলতে পেরেছি। কিন্তু এখন উপস্থিত ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমার একটা মানে উদীয়মান ফুলই বলবো আমি, তার পাপড়িটা কেন ছিঁড়ে ফেলা হবে, এই বিষয়টা আসলে মানে ওই প্র্যাকটিক্যালি কেউ যদি আপনারা জানেন তাহলে আমাদেরকে জানান। তবে আমাদের পিছনে মানে আগের প্রাক্তন যে শিক্ষক যারা, তাদের একটা কালো ছায়া কিন্তু আছে। হ্যাঁ, এটা উড়িয়ে দেওয়া যাবে না। আর আমলাতন্ত্রের মধ্যে সবাই যে লাইব্রেরি মাইন্ডেড, এটাও ঠিক না। মানে আপনারা যারা মানে যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকেই এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করে এগিয়ে নিতে হবে। তবে বিষয়টা খুবই দুঃখজনক এবং আমি আমার পক্ষ থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ কারণ হচ্ছে একই বিশ্ববিদ্যালয়ে বা একই বোর্ডের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে কেউ হয়তো সরাসরি শিক্ষক হয়েছে, কেউ লাইব্রেরিয়ান হয়েছে। হ্যাঁ, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান তো একটাই। তো সে পেশাগত পর্যায়ে এসে আমরা একজন আরেকজনের পিছনে লেগে আমাদেরকে হেয় করা, এটা আমার মনে হয় কোনো সুস্থ বুদ্ধির বা মানুষের কাজ না। তো যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে এটা নিয়ে আমার মানে ধারণা থেকে আমি বলি, আমার কাছে আসলে তথ্য নেই। হ্যাঁ, তথ্য যদি আমি জানতে পারি তাহলে হয়তো ওইভাবে আরো মানে ফ্রুটফুলি কিছু বলা যাবে আর কি। হ্যাঁ, তো কাজে আপনারা যারা সংশ্লিষ্ট আছেন তথ্যগুলি জোগাড় করেন যে আসলে কোথা থেকে কি হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, যেই সাপ সবল দেয় সেই সাপ দিয়ে কিন্তু বিস্তুত হয়। তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে বিষটা কোত্থেকে আসে। যদি ধরেন শিক্ষকদের মধ্য থেকে এসে থাকে বা শিক্ষক সমিতির মধ্য থেকে এসে থাকে, ওদের সাথে আমাদের ফাইটে যাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে আমাদের উপর যে এম্বার্গোটা দেওয়া হয়েছে সেই এম্বার্গোটাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করি। তো আমরা কারোর সাথে ফাইট না করে আমরা মানে কি বলে নিয়মতান্ত্রিক ভাবে আমরা কোনো সবাই সম্মিলিত ভাবে আমাদের আবেদন নিবেদন প্রথমে বোধহয় আমরা মাউসির সাথে যোগাযোগ করবো। মাউসির যে পরিচালক আছেন তাকে দিয়ে তার কাছে একটা প্রোগ্রাম চাইবো, চাই আমাদের যে বক্তব্যগুলি আমরা আমাদের যৌক্তিকতা সহ সেগুলোকে আমরা তুলে ধরবো। তবে এক্ষেত্রে অবশ্যই এখানে তো একাডেমিক লাইব্রেরি যেগুলি স্কুল কলেজ মাদ্রাসা, তিনজনের সমস্যা তো আমি
যতটুকু জানি অভিন্ন। তো কাজেই এই সমস্যাগুলোকে মানে একত্রিত করে আমাদেরকে এগোতে হবে। তবে বিষয়টা হচ্ছে যে আপনার মন্ত্রণালয়ে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে মাদ্রাসার জন্য একটা সেকশন থাকে, হায়ার এডুকেশনের কলেজ সেকশন একটা, স্কুল একটা, মাদ্রাসা একটা। তো এই জন্য আমাদের মানে যদি ওই তিন স্তরের ইয়ে হয়, স্কুল কলেজ মাদ্রাসা, সেই তিন স্তরেরই কার কি সমস্যা এবং কোথায় সমস্যা, ওই সমস্যা এবং তার সম্ভাব্য উপায় সেখানে উল্লেখ করতে হবে, এবং এই চিঠিগুলিকে একসাথে করে আহ, একটা প্রতিনিধি দল মাউসির পরিচালকের সাথে প্রথম, তারপরে প্রয়োজনীয় শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী, ওনাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা তো ইতিপূর্বে যখন ভেবেছিলাম তখন একাধিকবার আমরা আমাদের প্রফেশন নিয়ে সচিব এবং মন্ত্রীদের সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে শিক্ষা সচিবের সাথে। আর এটা তো একাডেমিক লাইব্রেরির ক্ষেত্রে, আর অন্যান্য যেগুলো লাইব্রেরি আছে সেগুলো তাদের আলাদা আলাদা কর্তৃপক্ষ আছে। তো আমার মানে এই পর্যায়ে সাজেশন এইটুকুই, ব্যাপারটা দুঃখজনক এবং এটাকে উত্তরণের জন্য আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে। সেই জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। আপাতত এইটুকু, পরে কোনো কোশ্চেন আসলে আমি পরে বলবো। সবাইকে ধন্যবাদ। নাজিম আনমিউট করো। অসংখ্য ধন্যবাদ আবু মোহাম্মদ হান্নান মিয়া স্যারকে। তার গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশাজীবীদের মধ্যে একজন প্রবীণ পেশাজীবী। তাদের দৃষ্টিকোণ থেকে অসম্ভব সুন্দর কিছু প্রস্তাবনা এবং সুন্দর কিছু বক্তব্য আমরা শুনলাম। কেন আমরা এই বৈষম্যের শিকার, সেই শুরু থেকে স্যার অনেকটা তুলে ধরার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ থেকে। তবে এর মধ্যে আমরা আরেকটু কথা জানিয়ে রাখি, আজকে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, অনুগ্রহপূর্বক আপনাদের স্কুল, আপনাদের কলেজ, আপনাদের মাদ্রাসার নামগুলো অনুগ্রহপূর্বক কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আরেকটি বিষয় বলে রাখি, আমাদের সম্মানিত অতিথিদের কাছে কোনো প্রশ্ন কিংবা মতামত কিংবা পরামর্শ থাকলে আপনারা অনুগ্রহপূর্বক আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের আমাদের করণীয়, আহ প্রয়োজনীয় সংস্কার ও করণীয় বিষয়ের উপরে আমরা আমাদের অতিথিদের মধ্য থেকে আমরা এখন শুনবো মোহাম্মদ হাসান হাবিব সুমন, গ্রন্থাগার প্রভাষক, পদ্মা সরকারি কলেজ, রাজশাহী। আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আমাদের বর্তমান সময়ে কি করণীয় এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য কি কি কাজ করতে হবে সে বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে এই অভিনীরা যারা পরামর্শ দেওয়ার জন্য আছেন, আমার অনেক সিনিয়র অনেক অভিজ্ঞ পেশাজীবী আছেন, সকলকে সশ্রদ্ধ সালাম, শুভকামনা। আমি আহসান হাবিব, গ্রন্থাগার প্রভাষক, পদ্মা কলেজ, রাজশাহী, যেটা সরকারিকরণ প্রক্রিয়ায় আছে। বর্তমানে আমি গ্রন্থাগার প্রভাষক। গ্রন্থাগারিক ছিল আমার পূর্ব পরিচয়, সবাই জানেন। পুরাতন কথা একটু না বললেই নয়। আমরা যারা গ্রন্থাগারিক হিসেবে জয়েন করেছিলাম, সহকারী গ্রন্থাগারিক হিসেবে জয়েন করেছিলাম, আমরা যখন কর্মস্থলে গেছি খুব দুঃখের সাথে আমাদের অনেক বিষয় ফেস করতে হয়েছে। আমাদের হাজিরা খাতায় নাম নিয়ে সমস্যা, কার আগে কার পরে এগুলি নিয়ে সমস্যা। কর্মচারীরা মনে করতেন আমরা তো কর্মচারী, শিক্ষকরা মনে করতেন আমরা তো শিক্ষক না, শিক্ষক সমমানের। সমমান বোঝাতে যে আমাদের ডিগ্রির পরিচয় দিয়ে দিতে হয়েছে, কোথা থেকে পাস করেছি, কি ডিগ্রি নিয়ে এসেছি, যেটা আর কোনো শিক্ষকদের অথবা শিক্ষক মর্যাদার কাউকে বোঝাতে হয় না। খুব কষ্ট পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হয়ে যখন এই প্রফেশনের যোগ হয়। তো তারপরে সকল বিদ্যালয়, কলেজ, সবখানে একই সমস্যা ফেস করতে থাকি, সবাই করেছে। আমাদের সকল গ্রন্থাগার পেশাজীবীর তখন দেয়ালে পিঠ থেকে যায়। আমাদের নিজের আত্মপরিচয় দেওয়ার জন্য আমাদের লোককে আমাদের বলতে হয় যে আমরা কি পাস করেছি, কোথা থেকে পাস করেছি, কিসে যোগ দিয়েছি। এটা অত্যন্ত দুঃখের।
তখন আমরা সবাই চাই আমাদের প্রাণের চাওয়া শিক্ষক মর্যাদা সরাসরি আমরা শিক্ষক হতে চাই। এই জন্য অনেক আন্দোলন চাকরি শিক্ষার স্বীকার করে আমরা একসময় পেয়ে যাই। আন্দোলনে নেতৃত্ব দেয় তা স্বীকার না করলেই নয়, বেলিড আমাদের বেলিডের আবিদ ভাই আছেন, কামরুল হাসান ভাই আছেন, তারা অগ্রবর্তী ভূমিকা পালন করেছেন, ল্যাব করেছে। আমাদের অনেক পেশাজীবী তাদের নিজ নিজ জায়গা থেকে করেছেন। সিনিয়র যারা আছেন, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা আমাদের এই জন্য। কিন্তু তারপর আমরা যখন শিক্ষক মর্যাদা পেলাম, পাওয়ার পরে যখন এনটিআরসি-তে গেল, আরো খুশি হলাম যে এনটিআরসি-তে যাওয়ার পরে আমাদের হয়তো সকল সমস্যার সমাধান হয়ে গেল। তারপরে আমরা এভাবে চলতে থাকি, আমরা অনেকের মুখে আশাবাদী যে আমরা সহকারী অধ্যাপক হব, সহকারী শিক্ষক হব। ঠিক সেই সময় এই এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর সংশোধনী 2021 চলে আসলো, এসে আমাদের সবার মনে বজ্রপাতের মতো আঘাত করল যে আমরা আমাদের পদ পদবী সম্মান সবকিছু হারাতে বসলাম। এই চিন্তায় অনেকে গুছিয়ে নিয়েছিল তাদের কাজ, তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে হঠাৎ করে এটা শোনার পরে। এখন তাদের মনে অনেক অনেক হীনমন্যতায় তারা ভুগছেন। আর এই সময় এসে আমরা এই যে আজকের যে আয়োজন করেছি, আমরা সবাই জানি কি জন্য এই আয়োজন, আমাদের কি সমস্যায় আমরা দেশের সকল গ্রন্থাগার পেশাজীবী উদ্বিগ্ন আছে। আমি সেই গ্রন্থাগার পেশাজীবীরই একজন। আমার মনে খুবই খারাপ লাগে, এর জন্য অনেক প্রতিবাদ করেছেন, অনেক সময় লেখালেখি করেছি, অনেক হেয় প্রতিপন্ন হয়েছে, অনেকের অনেক কথা শুনেছি। এমনও বলেছে শিক্ষক হয়ে তোমাদের কি লাভ। এই যে আজকে সেটা ফলতেছে, অনেকে হয়তো জানি না কার মনে কি আছে, কে কিভাবে করছে, কাউকে দোষারোপ করতে যাচ্ছি না, সবাই আমাদের সহযোগিতা করেছেন। কিন্তু এই সময় এসে আমাদের সকলকে, সকল ধরনের পেশাজীবিতা আমাদের একটা অসামঞ্জস্যতা আছে সকল জায়গায়। এই লাইব্রেরিয়ান নিয়ে, এই লাইব্রেরিয়ান পদবি নিয়ে কোথাও গ্রেড সমস্যা, কোথাও 13 গ্রেড 14 গ্রেড 16 গ্রেড পদবি লাইব্রেরিয়ান নাম, কোথাও এটা অন্যান্য প্রতিষ্ঠানে যেটা 16 গ্রেড হয় এটা কোনো ক্লারিক্যাল পোস্ট, এটা হলো কিন্তু নামই লাইব্রেরিয়ান। এটা আমাদের জন্য অনেক দ্বিধাদ্বন্দ্ব। সব জায়গায় আমাদের সমতা নিয়ে আসতে হবে, এটা একটা আমাদের প্রথম করণীয়, যে হায়ারার্কি ঠিক করতে হবে। আজকে আমাদের যে কলেজ স্কুলের যে সমস্যা হচ্ছে, এটার পেছনে যে কারণ আমি মনে করি, আমার অভিজ্ঞতা খুব কম, 10 বছর আছি এই প্রফেশনে। তো আশা করছি আমরা সবাই বুঝেছি কি করতে হবে, এই সময় কি পদক্ষেপ নেওয়া দরকার। আমরা অনেকেই বলছেন মামলা করব, রিট করব, অনেকে বলছেন কূটনৈতিক কোনো পদক্ষেপ অথবা প্রাতিষ্ঠানিক কোনো অ্যাক্টিভিটি আমরা নিতে পারি কিনা সকলের সহযোগিতায়, আমাদের যারা ভালো ভালো পোস্টে আছে। আমি কৃতজ্ঞতা জানাই লাইব্রেরিয়ান ভয়েসকে, ডক্টর কনক মনিরুল ইসলামকে, যারা এত সুন্দর একটা আয়োজন করে আমার সহযোগিতার জন্য মনোভাব ব্যক্ত করেছেন নিজ উদ্যোগে। আমরা কৃতজ্ঞ, আমরা প্রফেশনালরা তার কাছে কৃতজ্ঞ। এতদিন যারা এই প্রফেশনের জন্য করে এসেছেন, কামরুল হাসান ভাই, আবিদ ভাই, তারা কিন্তু ফ্রন্ট ফাইটার। আমাদের ল্যাবে অনেকেই আছেন, তারাও অনেক চেষ্টা করেছেন, করে যাচ্ছেন। ল্যাব একটি পেশাজীবী সংগঠন, বেলিক পেশাজীবী সংগঠন, তারা দায়িত্ব নিয়েছেন আমাদের প্রতিনিধি হিসেবে। তো তারা এই সমস্যায় অগ্রবর্তী ভূমিকা পালন করবে, তারা সকলকে সমন্বিত করবে। সামনে কি পদক্ষেপ নিতে হবে, তাদের অভিজ্ঞতা, তাদের বৃত্ত বিচার বিবেচনা, তাদের সিদ্ধান্তে আমাদের উদ্বুদ্ধ করবেন এবং আমরা তাদের সাথ দেব, আমরা তাদের সঙ্গে থাকবো, শারীরিক মানসিক আর্থিক সব দিকে যেটা প্রয়োজন হবে যথা আমরা সকল পেশাজীবী অবশ্যই তাদের সাথে থাকবো। এটা আমার কথা নয়, হয়তো সকলেরই কথা এটা। আমি চাইবো আমাদের ভ্যালি ল্যাব, আবার ব্যক্তিগতভাবে যারা উদ্যোগী, যারা আমাদের সবসময় সাহায্যের জন্য এগিয়ে থাকে, তারা মানুষকে কর্মরত, কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে, কেউ কোনো বড় প্রতিষ্ঠানে, কেউ কোনো সরকারি বড় পদে আছেন, প্রশাসনও থাকতে পারে, কেউ বিভিন্ন প্রশাসনের শিক্ষার সাথে যুক্ত থাকতে পারে। তারা যেখান থেকে যেভাবে যে হেল্প করতে চাইবে নিশ্চয়ই চলছে, তাদের হেল্প আমরা করছি। আমরা সকলে মিলে আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করি। এখন প্রধান সমস্যা নীতিমালা সংশোধন আমাদের মতো করে আমাদের বিষয় শুনতে হবে, বিষয় সিলেবাস থাকতে হবে, যেন আমরা শিক্ষকের থেকে ক্লাস নিতে পারি, ক্লাসে যেতে পারি। অনেকেই এটা বলছে, আমাদের একটা নির্দিষ্ট কাঠামো থাকতে হবে শিক্ষকের। তো আমরা এই সমস্যার সমাধানের ক্ষেত্রে চিন্তা করতে হবে। আমরা এই সমস্যার সমাধানে সকলকে একযোগে
তাতে কোনো ভেদাভেদ নেই। স্কুল কলেজ যে যত শিক্ষণে আছেন, আজকে আমাদের সমস্যা, কাল আপনাদের হবে। বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত আছেন তাদের সমস্যা শেষ করতে হচ্ছে, খুব স্বাভাবিক কথা, তাদেরও আমাদের সাথে আসছে। সকলে না পেয়ে শিক্ষায়, সকলে না পেয়ে সমস্যার সমাধান আমাদের কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। এ নিয়ে আমরা মামলার দিকে অথবা রিটের দিকে এগোতে পারি। আমার মতামত দিন আমার সিনিয়র পেশাজীবীরা। আমি আর বেশি কিছু কথা বাড়াতে চাচ্ছি না। এরপরে আমি আবার কোনো প্রশ্ন আসলে অথবা আমাকে সুযোগ দেওয়া হলে আমি বলবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আহসান হাবিব সুমন স্যারকে। স্যার অসম্ভব সুন্দরভাবে আহ একদম থেকে আমাদের পেশার যে সকল সমস্যাগুলো আমরা ফেস করেছিলাম সেই সমস্যাগুলো তুলে ধরার সাথে সাথে বর্তমান সময়ে কি করণীয় সে বিষয়গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ স্যারকে, কৃতজ্ঞতা লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ থেকে। আমরা জানি যারা যুগ যুগ ধরে আলোর জ্ঞান বিতরণ করে যাচ্ছে, আলোর মিনার হয়ে চলছে, সেই পেশার মানুষ, সেই পেশাজীবীদেরকে সেই শুরু থেকেই কেন এত বৈষম্যের শিকার হতে হচ্ছে? কখনো তাদের নিজেদের পরিচয়কে মানুষের সামনে তুলে ধরার জন্য তাদেরকে লড়াই করতে হয়েছে। সেই স্বপ্ন যেটি আমরা আহসান হাবিব সুমন স্যারের কাছ থেকে শুনেছিলাম, যে আমরা আশাবাদ ছিলাম আমরা সহকারী অধ্যাপক হব, সহযোগী অধ্যাপক হব, কিন্তু সেই আলোর মিনার, সেই আশা আমাদেরকে নিমেষেই ঘুরে বাড়ি করে দিয়েছে সমকালীন যে পরিপত্রটির মাধ্যমে। কিন্তু এই সমকালীন পরিপত্রে কেন এই বৈষম্য করা হলো এবং এই বৈষম্য দূরীকরণে আমরা কি কি কার্যক্রম করতে পারি? তার মধ্যে দেখেছি বাংলাদেশ গ্রন্থাগার সমিতি ল্যাব কর্তৃক একটি চিঠি পত্র জমা দেওয়া হয়েছে এবং লাইব্রেরিয়ান ভয়েস ইতোমধ্যে 2টি পত্র জমা দিয়েছেন, একটি প্রধান উপদেষ্টা বরাবর এবং একটি প্রধান উপদেষ্টা মুখ্য সচিব বরাবর। এর বাইরে গিয়ে প্রয়োজনীয় কাঠামোকে পুনর্গঠন করার জন্য এবং সংস্কার করার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং আমাদের সাথে কেন এই বৈষম্যটি করা হলো সেটি কিভাবে আমরা এটি জানতে পারি, সেই প্রশ্নটি আমরা করতে চাচ্ছি। বাংলাদেশের স্কুল লাইব্রেরি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন এবং একজন প্রথিতযশা স্কুল লাইব্রেরি প্রফেশনাল আমাদের সাথে আজকে আছেন এ.এফ.এম. কামরুল হাসান, সভাপতি, বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতি। স্যারকে বিশেষভাবে অনুরোধ করব, স্যার আপনি আমাদের মাঝে আপনার কাছে উত্থাপিত 2টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। সাউন্ড শোনা যাচ্ছে? আমি কিন্তু এতক্ষণ যে আলোচনা হয়েছে সাউন্ডটা ক্লিয়ার পাই নাই আর কি। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এখন যে পরিস্থিতি, আমি অতীতের দিকে না গেলাম, কারণ অতীতের যে বিষয়টা আছে মোটামুটি সবার কাছ থেকে বের হয়েছে। বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা নেই আসলে কি করণীয় যায় বা এখন যে সমস্যাটা কিভাবে উত্তরণ করা যায়, আমার মনে হয় সবাই এদিকে আগালেই ভালো হয়। তো আমাদের সমিতি থেকে ইতিমধ্যে আমরা পদক্ষেপ স্বরূপ প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি আমরা আমাদের সমিতির যারা আছি আমরা সবাই আশা করছি কাল পরশু 2 দিনের ভিতরে আমরা বসবো। তো বিষয়টা হচ্ছে যে আমরা তো দেখা গেছে সেই 2010 সালের 4 তারিখ যখন থেকে পদ সৃষ্টি আমাদের, তখন থেকেই আমরা মানে কি বলে লড়াই করতে করতে এই পর্যন্ত আসা। যাই হোক, অনাকাঙ্ক্ষিত ভাবে বা যেভাবেই হোক কোন একটা পক্ষ বা মন্ত্রণালয়ের অজ্ঞতা, যে কোনো একটা ভাবেই হোক আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন আবার আমরা হয়ে গেছি। তো আমরা চাচ্ছি যে এখন সবাই মিলে যদি অতীতেও আমরা যেভাবে টেবিল টকের পাশাপাশি আইনগতভাবে আমরা মানে জিনিসটা সলভ করার চেষ্টা করেছি, এখনো আমরা চাইতেছি যে আমাদের যারা সমিতির আছে আমরা
একটা করণীয় বিষয় এইভাবে নির্ধারণ করব। তো দেখা গেছে যে আমাদের পেশার অনেক গুণীজন আছে, ইউনিভার্সিটি থেকে শুরু করে মানে প্রত্যেক অতীতে যে ধরনেরই হোক, এবার দেখা গেছে একটা সুন্দর দিক যে সব স্তরেরই যারা আছে সবাই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে আগে আসতেছে। তো আমাদের সমিতির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা চাচ্ছি যে আমাদের সমিতি থেকে আমরা মঙ্গলবার দিন মন্ত্রণালয়ে যাব, এটা পূর্ব নির্ধারিত। তো আমরা আসলে তাকিয়ে আছি যে সবাই কিভাবে জিনিসটা, এই যে একটা মানে কি বলে ক্রাইসিস মোমেন্ট আমাদের পেশার, এই জায়গাটা থেকে কিভাবে চলে আসতে পারি আর কি, ওভারকাম করতে পারি। তো অতীতেও আমরা যেমন হান্নান স্যার আছে, কনক মনিরুল ভাই আছে, পাশাপাশি আনোয়ার স্যারও আমি দেখলাম কিছুক্ষণ আগে আছে, ল্যাবেরও নেতৃবৃন্দ এখানে আছে। আমাদের তরফ থেকে, আমাদের সমিতির তরফ থেকে বিশেষভাবে আমাদের সমিতির তরফ থেকে সবার প্রতি অনুরোধ থাকবে যেন পেশার যে মানটা পাওয়ার পরে যে ধরনের একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এখনো যেন সবাই সম্মিলিতভাবে আমরা আমাদের এই সমস্যাটা উত্তরণ করতে পারি, সেই দিকে যেন সবাই সহযোগিতা করে, পাশাপাশি সবাই যেন তার নিজ নিজ অবস্থান থেকে যেভাবে পারে সহযোগিতা করে। এটাই আমার সবার প্রতি একটা আন্তরিকভাবে আবেদন থাকবে। পাশাপাশি আমরা 10-15 দিন আমরা এইভাবে দেখব যে আমাদের বিষয়টা সলভ হয় কিনা। যদি এইভাবে সলভ না হয় তাহলে আমরা আইনেরও আশ্রয় নিব। এই দিকটাও আমরা প্রাথমিকভাবে যারা কেন্দ্রীয় কমিটির কয়েকজন আছে আমরা আলোচনা করেছি এবং বিস্তরভাবে এই জিনিসটা আমরা আলোচনা করব। তো মূলত আমাদের প্রিপারেশনটা মঙ্গলবারের পর থেকেই আমরা মানে এই বিষয়টা করবো। পাশাপাশি আমরা কোনো ধরনের প্রোগ্রাম ডিসপ্লে করা যায় কিনা, বিশেষ করে অলরেডি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানে পাগল হওয়ার অবস্থা, যে সবাই জিনিসটা এত বোঝা গেল যে সবাই আহত। তো আমরা একটা প্রোগ্রামও করব, প্রোগ্রাম পাশাপাশি টেবিল টক, পাশাপাশি আমরা আইনগত ভাবে কিভাবে আগানো যায় এই জিনিসটা নিয়ে আমরা আসলে সবার সহযোগিতা চাই। আর আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, যার কারণে আজকে কথাটা ক্লিয়ার করতে পারতেছি না। তো এইটুকুই মানে আমি আমার তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশ স্কুল লাইব্রেরি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেকগুলো কর্মসূচি এবং কার্যক্রমের কথা শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই সময় এসে এই যুগান্তকারী পদক্ষেপগুলো নেওয়ার জন্য। আমরা আশা করছি আপনাদের পদক্ষেপ এবং সবার সম্মিলিত প্রতিষ্ঠার মাঝে আমাদের এই সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সাথে যুক্ত আছেন স্কুল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক আবিদ হাসান। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান সময়ে এই সংকট মোকাবেলায় আমরা আর কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি এবং স্কুল লাইব্রেরিতে আর কি কি সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা দীর্ঘদিন যাবত যারা প্রফেশনে আছি তারা দীর্ঘদিন যাবত আমরা চ্যালেঞ্জ গুলো ফেস করে আসছি, এরকম আর কি কি সমস্যা, সেই সমস্যাগুলো আপনি যদি চিহ্নিত করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আমি আশা করি সেই দর্শকদের, আমাদের আজকের দর্শকদের, আপনাদের অনেক দর্শকদের কথা আমার দর্শকদেরকে এই মধ্যে জানিয়ে দিতে চাই, আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আবিদ হাসান স্যারকে অনুরোধ করব আমাদের আজকের উত্থাপিত দুটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। স্যার। আপনাকে শুভ সন্ধ্যা। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। আমরা আজকের লাইব্রেরিয়ান ভয়েস কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারকে স্বাগত জানাই, বিশেষ করে কনক মনিরুল ভাইকে আমাদের পক্ষ থেকে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং উনি আমাদের আন্দোলন সংগ্রামের শুরু থেকেই ছিলেন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির সম্মানিত সভাপতি কামরুল হাসান ভাই। উনি অসুস্থ বিদায় হয়তো বক্তব্য শেষ পর্যায়ে এসে শেষ করতে পারেননি। তো আমরা যে কথাটা বলবো, আমাদের বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে প্রথমেই আমরা এই 28 অক্টোবরের জারিকৃত
এমপিও নীতিমালা 2021 সংশোধিত 25 জারি করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অফিসিয়ালি দৈনিক শিক্ষার মাধ্যমে এই প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি যে হঠাৎ করে আমাদের উপরে এরকম একটা অসম্মানজনক শব্দচয়ন তারা করবেন। আমরা আসলে খুশি হই নাই। আমাদের উপরে প্রথমবার কালো আইন জারি হয় আমার জানা মতে 2017 সালের 1 জানুয়ারি। ওই দিন বলা হয়েছিল স্কুল কলেজের গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকগণ ম্যানেজিং কমিটির নির্বাচনে তারা ভোট দিতে পারবেন না। তারপর থেকে আমরা আন্দোলন সংগ্রাম, তীব্র অনেক আন্দোলন সংগ্রাম দীর্ঘ 5 বছর, তার মধ্যে আমাদের অনেকেই সহায়তা করেছে। আমরা যদি নাম ধরে বলি, আমাদের ওই দিন প্রথমে চলে এসেছিল বেলিট, তারপরে সচিবালয় গ্রন্থাগার সমিতির আমাদের হান্নান ভাই সহ আমরা দেখলাম ওনারা আমরা স্কুল লাইব্রেরি সমিতির নেতারা জানি না, হঠাৎ দেখলাম ওনারা ঢাকা শহরে আন্দোলন করলেন। তারপর ওনাদের নাম্বার কালেকশন করে আমরা যোগাযোগ করলাম। অনেক আন্দোলন সংগ্রামের পরে আমাদেরকে মধ্যখানে অনেক তথ্যপত্র দিয়ে হেল্প করেছেন আমাদের কনক মনিরুল ভাই। উনি পিএইচডি গবেষণায় আমাদের কিছু তথ্য হাজির করেছিলেন। আমাদের নিউজিল্যান্ড থেকে জাকির ভাই, উনি প্লাস সম্মেলনে স্কুল লাইব্রেরি ভূমিকা নিয়ে প্রেজেন্টেশন করেছিলেন। আমাদের প্রদীপ কুমার দাদা, যিনি অস্ট্রেলিয়ায় আছেন, তিনি বিশেষ করে বেলির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার, একবারে মাঠ থেকে ঘাট সব জায়গায় উনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তৎকালীন সময়ে রাজশাহী 105 সংরক্ষিত আসনের এমপি আক্তার জাহান আফার বাসায় যাওয়া, ওনার মাধ্যমে সংসদে প্রশ্ন উত্থাপন করা, ডিজি অফিসে যাওয়া, শিক্ষা অফিসে যাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সম্মানিত অধ্যাপক জাভেদ স্যার, সাইফুল ইসলাম স্যার সহ সকলের সামগ্রিক চেষ্টায় আমরা দীর্ঘ 5 বছর পরে 21 সাল এমপিও নীতিমালা আমরা একটা সুন্দর নাম পেয়েছিলাম। ওই নামটাও আমরা 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া মুস্তাফিজ বলছিলেন তোমাদের নামকরণ কি হবে, তখন আমি বলছিলাম আমাদের পদবীর নাম হবে সহকারী শিক্ষক গ্রন্থাগার বিজ্ঞান। তখন কলেজের যারা ছিলেন দায়িত্বশীল তারা গ্রন্থাগার প্রভাষক থাকবেন। তার পরবর্তীতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমাদের সহায়তা করেছেন আমাদের কনক মনিরুল ভাই, যারাই আমাদের সহায়তা করেছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। আমাদের খুব আশা, আমি একজন আশাবাদী মানুষ এবং খুব আশান্বিত হয়েছে এই কারণে যে আমরা যেভাবে 1/1/17 সালে আমরা প্রথমে সবাইকে পাইনি, আমরা যখন বিজয়ের দ্বার প্রান্তে তখন সবাই আসছেন, কিন্তু 2025 সালে যখন 28 অক্টোবর আমাদের উপরে এই কালো আইনটা জারি হলো, আমাদের উপরে অসম্মানজনক শব্দচয়ন করা হলো, আমরা সবার আগেই পেয়েছি। আমাদের ল্যাব ভালো ভূমিকা রেখেছে, প্রথমে প্রতিবাদ জানিয়েছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমাদের লাইব্রেরিয়ান বয়েস প্রতিবাদ জানিয়েছে এবং আমরা চেষ্টা করতেছি বিভিন্ন জায়গা যোগাযোগ করে আলোচনার মাধ্যমে সমাধান হয় কিনা। আমরা কথা বলছি শিক্ষক সমিতি নেতাদের সাথে, আমরা কথা বলছি ল্যাব বেলিট, অলরেডি আজকে হয়তো বেলিট কোন সিদ্ধান্ত নিতে পারে ওনাদের মিটিং এ, আমরা যোগাযোগ রাখতেছি বেলিট প্রেসিডেন্ট চেয়ারম্যানের সাথে এবং ল্যাবের সাথে। আমাদের বিদ্যালয় গ্রন্থাগার সমিতি আমরা ইন্টারনাল প্রোগ্রাম করতেছি, আলোচনা করতেছি। নেক্সটে আমরা মঙ্গলবার কামরুল ভাই যাবেন, আমাদের সহসভাপতি শাহিন ভাই ঢাকায় যাবেন, আরো কেউ থাকবেন যারা ঢাকায় গিয়ে সচিবালয়ে তারা প্রবেশ করবেন এবং অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন। এবং আমাদের গ্রন্থাগারেও কিছু সমস্যা আছে, অধিকাংশ স্কুল গ্রন্থাগারে পর্যাপ্ত পরিমাণে বই নাই, এটাও সমস্যা। অনেক জায়গায় বিল্ডিং নাই, এটাও সমস্যা। কিন্তু সমস্যা সব সাবজেক্টেই আছে, শুধু আমাদের না। কিন্তু তারা যখন 28 অক্টোবর প্রজ্ঞাপন জারি করলেন, তখন তারা যখন বললেন যে সকল সহকারী শিক্ষক 10ম গ্রেডে 10 বছর থাকার পরে উনি সিনিয়র শিক্ষক হবেন, কেবলমাত্র গ্রন্থাগার তথ্য বিজ্ঞান শিক্ষক ব্যতীত, এতে আমরা আসলে খুব দুঃখ পেয়েছি। এবং ওনারা আমার মনে হয় যে খুবই একটি ন্যাক্কারজনক অধ্যায় সূচনা করেছেন যে নতুন বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে ওনারা একটা বৈষম্য নিজেরাই তৈরি করেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আমাদের জায়গা থেকে সর্ব জায়গায় যোগাযোগ রাখতেছি যে কে বা কারা, কে ইন্ধন দিল যে বৈষম্যহীন রাষ্ট্রে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই নতুন বাংলাদেশে আবার বৈষম্য হবে, আমরা এটা কোনোভাবে মানতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে ছাত্র জনতার সাথে যোগাযোগ করে কিংবা যার সাথে যোগাযোগ করা যায় আমরা সর্বমহলেই আমরা যোগাযোগ রাখতেছি, শিক্ষক সমিতি, গ্রন্থাগার সমিতি এবং বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ রাখতেছি। আমরা প্রথম চেষ্টা হলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এবং আমরা আশাবাদী আলোচনায় সমাধান হবে। যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় তাহলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আইনি এবং মাঠে বিভিন্ন প্রোগ্রাম যেভাবে আমরা অতীতে সমাধান করেছিলাম আন্দোলন সংগ্রাম করে আমরা সেভাবেই যাব। তবে আমি খুব আশাবাদী যে আমাদের এই সমস্যা বেশি দিন থাকবে না, অল্প দিনই সমাধান হবে যদি আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সিনিয়র প্রফেশনাল, অনেকে অনেক ভালো জায়গা আছে, আমাদের সাবজেক্ট অনেকেই
অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, আমরা জানি। ওনাদের সহায়তার মাধ্যমে আমরা পূর্বে সফল হয়েছিলাম এবং পূর্বে অনেক কঠিন কাজ ছিল যে একটা ডেজিগনেশন চেঞ্জ করা। এখন তো ডেজিগনেশন চেঞ্জ হয়ে গেছে, এখন সামান্য ওই তারা যে এখানে বলছেন যে আপনারা সিনিয়র শিক্ষক হতে পারবেন না কিংবা সহকারী অধ্যাপক হতে পারবেন না, এই লাইনটুকু উঠিয়ে দিলেই শেষ। এই বৈষম্য আমরা আশাবাদী এবং খুবই আশাবাদী, আমরা ভেরি অপটিমিস্টিক, আমরা উইথিন শর্ট টাইম আমরা এই সমস্যার সমাধান করতে পারবো এবং এক্ষেত্রে আমরা সবার দোয়া সহযোগিতা সার্বিকভাবেই প্রত্যাশা করি এবং অতীতে যারা সহায়তা করেছেন আমরা এবারও প্রত্যাশা করি অতীতের মতো আপনারা এবারও আমাদের বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির কে এবং স্কুল কলেজ মাদ্রাসা সকল সমস্যার সমাধান আমরা সম্মিলিতভাবে করতে পারবো বলেই আমরা আশা করি। এবং ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আবিদ হাসান স্যারকে। স্যারের কথার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, আমরা খুবই আশাবাদী। আমরা খুব শীঘ্র সময়ে, খুব অল্প সময়ে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো। আজকে আমাদের সাথে আরেকজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, সৈয়দ মাহবুবুর রহমান সোহেল, রংপুর মডেল কলেজ, গ্রন্থাগার প্রভাষক, রংপুর মডেল কলেজ। স্যারের কাছে আমরা জানতে চাচ্ছি, একটি রাষ্ট্রের কাঠামোর সমস্যা হয় অর্থে, সেই জায়গায় আমরা উক্ত প্রজ্ঞাপনটিতে দেখতে পেয়েছি যে আর্থিক সুবিধা দেওয়া হলেও পদোন্নতি দেওয়া হবে। এটি কেমন বৈষম্য, সেই বিষয়টি আমরা আপনার কাছ থেকে জানতে চাই। অর্থাৎ অর্থের জায়গাটাতে সমস্যা হলে সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু অর্থ দিতে পারছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কেন যারা এই দিনের পর দিন নিবৃত্তি জ্ঞান বিলিয়ে যাচ্ছে তাদেরকে কেন এই পদটি দেওয়া হবে না? আর তারা কি এই কাজটুকু করছেন না, এতটুকু কাজ করছেন না যে কাজের জন্য তারা পদোন্নতি পাবেন? আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। অনুগ্রহপূর্বক সৈয়দ মাহবুবুর রহমান সোহেলকে, সোহেল স্যারকে অনুরোধ করছি আমাদের উত্থাপিত দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকে শুনতে পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা লক্ষ্য করবেন যে সেই সুমেরীয়, এশিরীয়, বেবিলীয় সভ্যতা থেকে আধুনিক সভ্যতাও জ্ঞান চর্চার শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য। আজকে দেখবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে গিয়েছে। তো সেখানে আমাদের গ্রন্থাগার একমাত্র মাধ্যম যেখানে এখানেই ছেলে মেয়েদের উপস্থিতি বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের মান আরো বাড়ানো সম্ভব। কিন্তু মানে আমরা যখন বৈষম্য নিয়ে দেশে নতুন করে মানে দেশ জয় বলেন বা দেশ গড়ার স্বপ্ন দেখতেছি, সেই সময় আমরা একটা বৈষম্যের শিকার হলাম। গত 28 তারিখের যে প্রজ্ঞাপনটা, যে আপনি যেটা বলতেছিলেন যে একটি রাষ্ট্রের আর্থিক সুবিধা যেমন একটা বিষয়, তেমনি আমাদের আবার পদবি থেকে বঞ্চিত করা, এটা একটা খুব দুঃখজনক এবং একটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক ব্যাপার। তো আমি আরো বলি আপনাকে যে বিষয়গুলো মানে এভাবে যদি করা হয়, তো আমাদের এই যে গ্রন্থাগার তথ্য পেশাজীবী যারা আছে তারা তো সমশিক্ষায় এবং অন্যান্য প্রভাষকদের ন্যায় কিংবা অন্যান্য সহকারী শিক্ষকদের ন্যায় এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে থাকে। তারা যদি আপনার সহকারী শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক হতে পারে, আমার সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্যবিজ্ঞান কেন হতে পারবে না? গ্রন্থাগার প্রভাষক তারাও সমশিক্ষা নিবন্ধনে করে নবম গ্রেডে যোগদান করেন। অন্যান্য প্রভাষকরা 50% রেশিওতে সহকারী অধ্যাপক হতে পারতেছেন, কিন্তু একজন প্রভাষক হতে পারতেছেন। এই যে একটা বৈষম্য দাঁড় করানো হলো, এটি কখনো কাম্য নয়। তো এটি অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। তো আমরা আশা করি গত 28 তারিখে যে প্রজ্ঞাপনটা হয়েছে এটি উঠানোর জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নতুবা এটা বৈষম্য নিয়ে একটি প্রতিষ্ঠানে আমরা যারা পেশাজীবীরা কর্মরত আছি বা থাকবো, ভবিষ্যতে এটি কখনো ফলপ্রসূ কিংবা ভালো কিছু প্রত্যাশা করা যায় না। তো আমরা আমাদের কিছু সমস্যা আছে, এই সমস্যা নিয়েও আমরা একটা সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা কিংবা ছেলে মেয়েদের ভালো গ্রন্থাগারমুখী এবং তাদের সুনাগরিক কিংবা দেশের ভালো ভবিষ্যতের জন্য আমরা সমাজ বিনির্মাণে গ্রন্থাগার কাজ করে যাচ্ছে। এই অবস্থায় এই প্রজ্ঞাপনটা কখনো কাম্য নয়। তো আমাদের এখন যেটা করণীয় সেটা অতি দ্রুত করতে হবে, নতুবা এই পেশায় কখনো মেধাবীরা আসতে চাবে না। একটা মেধাবী যদি একটা প্রতিষ্ঠানে অন্তত লাইব্রেরির মতো গুরুত্বপূর্ণ জায়গায় না আসেন, তো শিক্ষার মান আরো দিন দিন কমে যাবে এবং ছেলে মেয়েরা এখানে ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের সবকিছুই আছে, কিন্তু কেন জানি আমাদের এই প্রফেশনে এসে রাষ্ট্রের সম্মান দিতে কিংবা উচ্চতর গ্রেড দিতে কি এমন সমস্যা আমার জানা নাই। তবে আমার যেটুকু মনে হয় এটি কোনো ব্যক্তি বা কোনো মহলের উদ্দেশ্যমূলকভাবে এটি করা। কারণ একমাত্র গ্রন্থাগারই হচ্ছে সবচেয়ে শিক্ষার একটা ভালো মান। তো এটি আমি আশা করি সরকার সুদৃষ্টিতে দেখবে এবং এটি অতি দ্রুত সমাধানের পথে আসবে, এটাই প্রত্যাশা করি। তো আমরা আরো প্রত্যাশা করি যে সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে যে আমাদের যে আজকে স্যাররা পরামর্শগুলো দিলেন, এগুলো লাইব্রেরিয়ান ভয়েস কিংবা বেলিট কিংবা ল্যাব, আমাদের যে পেশাজীবীদের সংগঠনগুলো আছে তা সরকারের কাছে তুলে ধরবেন এবং যথাযথ ব্যবস্থা নিবেন যাতে এটির অতি দ্রুত ফলপ্রসূ হয় এবং সমাধান হয়, এটি আমরা প্রত্যাশা করি। কারণ একটি রাষ্ট্রে কিংবা একটি সমাজে একটি প্রতিষ্ঠানে একই যোগ্যতায় একই গ্রেডে যোগদান করে কেউ সুবিধা পাবে, কেউ পাবে না, কেউ ষষ্ঠ গ্রেড পাবে, কেউ পাবে না, কেউ সিনিয়র শিক্ষক হতে পাবে, কেউ পাবে না। এটি কখনো কাম্য নয়, কখনো গ্রহণযোগ্য নয়, এটি একটি লজ্জার বিষয়। তো আমরা আশা নিয়ে বেঁচে থাকি, আশা করি এটার সমাধান হবে। তো বিষয়টা হচ্ছে, আমি একেবারে তৃণমূল পর্যায়েও বিভিন্ন অঞ্চলের পেশাজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা নিরাশা হয়নি। লাইব্রেরিয়ান ভয়েস কিংবা বেলিট কিংবা ল্যাব সবারই উপর চেয়ে আছে কিভাবে এটি দ্রুত পদক্ষেপ নিয়ে সমাধান করা যায়। তো আমরা বলি যে মানুষের আশাই হলো জীবনের বড় শক্তি। পৃথিবীতে এমন কোনো হতাশা জন্ম হয়নি যা আশাকে পরাজিত করে। আমরা সেই আশা নিয়ে আছি, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন হবে এবং বাস্তবায়ন হবে, সেই প্রত্যাশা রাখছি। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহবুবার রহমান সোহেল স্যারকে। আমরা দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের মতামত এবং প্রশ্নগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমাদের সম্মানিত বিশেষজ্ঞ প্যানেলের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে লেখার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেকগুলো প্রশ্ন সারসংক্ষেপ করে আমি যদি কিছু প্রশ্ন আমাদের সম্মানিত বিশেষজ্ঞ প্যানেলের কাছে করতে চাই, তাহলে এর মধ্যে অনেকগুলো প্রস্তাবনা পেয়েছি, অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং অনেকগুলো হতাশা এবং অনেকগুলো আশার গল্প শুনেছি। আমি আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাই যে লাইব্রেরিয়ান ভয়েস এবং সহ সকল পেশাজীবী সংগঠনগুলো আপনাদেরকে প্রত্যেকটি পদক্ষেপে আপনাদের সাথে থেকে এই সংগ্রাম সফল করার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করবে। এ পর্যায়ে আমি
আহসান হাবিব সুমন স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি, এই বৈষম্য শিকারের পেছনে অন্যতম দায়ী কি আমাদের এনটিআরসির পক্ষ থেকে আমাদের কোনো কারিকুলাম কিংবা বই না থাকাই কি আমাদের এই বৈষম্যের সবচেয়ে বড় কারণ হিসেবে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। স্যার, ক্লিয়ার শুনতে পাইনি। আপনি হয়তো বোঝাতে স্যার, চেয়েছেন যে কারিকুলামে বিষয় অন্তর্ভুক্তকরণ অথবা সিলেবাস প্রণয়ন এই বিষয় নিয়ে, সেটা আর কি। সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় এটাই অথবা আমাদের বর্তমান, জি, এটাই আমাদের বর্তমান সময়ে বৈষম্যের শিকার হওয়ার ক্ষেত্রে প্রধান কারণ কিনা? বর্তমান বৈষম্যের প্রধান কারণ আপনি এটা বলতে চাচ্ছেন। আচ্ছা, আমার মনে হয় বর্তমান সময়ে প্রধান অন্তরায় এটা না, কিছুটা এটা এটা একটা কারণ, অন্যতম কারণ। অনেক কারণ আছে আমার জানা মতে। দু একটা কারণ আমি বলতে চাচ্ছি। যখন আমরা এই শিক্ষক মর্যাদা পাই, অনেকেরই অনেক ধরনের মতামত ছিল পেশাজীবীদের মধ্যেই। যাই হোক, সেগুলো কেটে গেছে। আমাদের কলেজ প্রভাষকদের পক্ষ থেকে, গ্রন্থাগার প্রভাষকদের পক্ষ থেকে মেহেদী হাসান শাওন ভাই, নাসিম জাহাঙ্গীর স্যার, ওনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছেন আমাদের প্রতিনিধি হিসেবে। অনেকেই গেছেন, অনেকেই আড়ালে থেকে সহযোগিতা করেছেন, এই বিষয়ে চেষ্টাও করেছেন বিষয় অন্তর্ভুক্তির। আমরা মনে করেছি যে বিষয় অন্তর্ভুক্ত করলে এটা অনেকটা এগিয়ে যাবে আমাদের কাজ, কিন্তু দুঃখের বিষয় কোনো না কোনো কারণে এটা হয়নি। আমাদের শিক্ষক অনেক পরিশ্রম করেছে পেছনে, সফল হতে হয়তো পারেনি অথবা হবে সফল সামনে। তো বিষয় অন্তর্ভুক্তিকরণ জরুরি, অবশ্যই জরুরি। আমার অনেকেই এখন প্রশ্ন করছে গ্রন্থাগারে, স্যার আপনি কি সাবজেক্ট পড়ান? আমি বলি, বাবা আমি গ্রন্থাগারের তথ্য বিজ্ঞান। স্যার আমাদের ক্লাস নেন না। আমি বললাম, আমার কাজ এখান থেকেই তোমাদের রেফারেন্স দেয়া, তোমাদের অনেক বিষয়ে সহযোগিতা করা, অনেক এক্সট্রা কারিকুলার আমরা প্রোগ্রাম এখান থেকে চালাই। এটা আমাদের শিক্ষার একটা অংশ, আমরা সেই বিষয়ে শিক্ষক। তো এটা কিন্তু ওরা বুঝতে পারে না। কিন্তু আমি যদি নির্দিষ্ট নীতি অনুসরণ করে কোনো বিষয়ে সিলেবাসে অন্তর্ভুক্তি থাকে, তাহলে আমি ক্লাস নিতে আলাদা ক্লাসরুমে যেতে পারতাম। হয়তো ক্লাসরুমে গেলে শিক্ষার্থীরা বুঝতো যে এই স্যার আমাদের এই ক্লাসটা নেয়, আমরাও খুশি থাকতাম যে তাদেরকে একটা বিষয় পড়ায়। এটা অনেকখানি এগিয়ে যেত। এটা স্কুলেও হয়। স্কুলে আবার একটা প্রকল্পনে ছিল লাইব্রেরি আওয়ার, গ্রন্থাগারের জন্য একটা নির্দিষ্ট সময় করে দেওয়া ছিল, কিন্তু আমরা হয়তো বেশিরভাগ স্কুলেই পারিনি। হয়তো প্রধান শিক্ষকের অবহেলা ছিল অথবা আমাদের পেশাজীবীদের অবহেলাও থাকতে পারে, আমরা চেষ্টা করিনি। কারণ অনেক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত গ্রন্থাগার নেই, স্পেস নেই। আমি দেখেছি এমন গ্রন্থাগারও যে সেখানে বইয়ের শেলফ নেই। বইয়ের শেলফ থাকলেও এক পাশে চা বানায়, আর এক পাশে দুটো শেলফ রাখা আছে যেখান থেকে বই কোনো ধার দেওয়া হয় না, পড়তেও আছে খুব কম স্টুডেন্ট। এটা কি জন্য? এটা আমাদের প্রফেশনালদের জন্য এটা এই অবস্থা তৈরি হয়েছে। আমরা কিন্তু দায়ী। আমরা যদি নিয়োগ পেয়েছি গ্রন্থাগার শিক্ষক হিসেবে, আমরা প্রথমে সেই প্রতিষ্ঠান প্রধানকে বলতে পারতাম যে স্যার আমার একটা লাইব্রেরি আওয়ার আছে, এটা চালু করার জন্য আমার একটা স্পেস দরকার, আমার শিক্ষার্থীরা যেন বসতে পারে, আমরা তাদের সার্ভিস দিতে পারি, তাদের চাওয়া পূরণ করতে পারি। আমার কাছে আসলে তো শিক্ষার্থীরা আমাকে চিনবে না, খুশি করে চিনবে। আমি যদি তাদের কোনো সার্ভিস দিতেই না পারি, তারা কি করে বুঝবে যে এই সার্ভিসটা এখানে পাওয়া যায়? এটা আমাদেরও গাফিলতি আছে, কর্তৃপক্ষের গাফিলতি আছে। সেই কর্তৃপক্ষ নয়, আদেশ যারা করেন তারা তো আদেশ করেছে, এই ব্যাপারে মনিটরিং হয় না। মনিটরিং যে কেন হয় না এটা হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের প্রধান শিক্ষককে বলে, আমাদের প্রতিষ্ঠান প্রধানকে বলে আমরা কিন্তু করতে পারি। এটা একটা দিক। এই জন্য আমরা অনেক প্রফেশনালরাই এই আমাদের আচরণগত, আমাদের উপস্থাপনগত অনেক সমস্যাই হয়। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। কারিকুলামে অন্তর্ভুক্ত করা এটা একটা দিক, যে বিষয় যদি আমরা মাউসিতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়, অথবা না জাতীয় বিশ্ববিদ্যালয় মাউসি দুই জায়গায় আমাদের দরকার। প্রভাষকদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তিকরণ, সহকারী শিক্ষকদের জন্য দরকার মাউসি কারিকুলামে যুক্ত করার জন্য। এটা করার জরুরি এবং করলে অনেক সুবিধা হবে। কিন্তু এর সাথে সাথে অন্য কারণগুলো আমাদের ভুলে গেলে চলবে না, যেটা আমরা সবাই জানি, সব প্রফেশনালরাই জানি। আমাদের সেগুলো সমস্ত সমাধানে এগিয়ে আসতে হবে। এরপরে
যে কাজগুলো আমরা করছি সকলকে সহযোগিতা করতে হবে। যে কাজগুলো আসছে আমরা কোন দিক থেকে বাধা আসছে, কি জন্য বাধা আসছে, এগুলো চিহ্নিত করতে হবে আমাদের। কিন্তু আমাদের কিন্তু জানা প্রবলেম, ম্যাক্সিমাম আমরা জানি। আপনি আমি উপস্থাপক সহ আমরা যারা বিজ্ঞ এখানে যারা আজকে উপস্থাপন করছেন পরামর্শ দিচ্ছেন, তারা সবাই জানে, যারা দেখছেন তারাও জানে। তো অথবা সবাই সম্মিলিত প্রচেষ্টায় প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে হবে, আগে করে এগিয়ে যেতে হবে। কিন্তু তার আগে সবার আগে দরকার আমাদের এই কালো প্রজ্ঞাপন, কালো আইন যেটা করা হয়েছে এটা রিমুভের জন্য আমাদের সম্মিলিত চেষ্টা এটা আপাতত করে নিতে হবে আমাদের, যেটা আমাদের একদম সম্মানের দিকে এগিয়ে গেছে। আমরা অনেকেই বলছি না যে আর্থিক ক্ষতি হবে না, আর্থিক ক্ষতিও হবে। আপনি ভেবে দেখেন, আপনি প্রমোশন পেলে 7ম গ্রেড যাবেন, আমি সহকারী অধ্যাপক কততম গ্রেড, সেখানে যদি আমরা যেতে না পারি আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। মানসম্মানের দিক তো আছে। আজকে এই প্রজ্ঞাপনের পর থেকে কলেজে আমি খুব সন্তর্পণে যাই। কেন? কোন শিক্ষকরা সবাই কিন্তু সচল, সবাই পেজে যুক্ত থাকে, সবাই প্রজ্ঞাপন দেখে। আমরা কিন্তু হিসাব করছিলাম যে এই বছর এর পরের বছর সিরিয়ালে আসলে আমি সহকারী অধ্যাপক পাবো, আমি গ্রেড পাবো, আমি সিনিয়র শিক্ষক হবো। কিন্তু তারা সবাই জেনে যাচ্ছে যেটা আমাদের রহিত করা হয়েছে। কি সমস্যা? আমি তো সমস্যা এটা মীমাংসিত সত্য, যেটা মনিরুল সাহেব বলেছেন, এটা মীমাংসিত একটা বিষয়। আবার কেন উঠে আসলো? এটা আমাদের কি কোনো অবহেলার জন্য বা আমাদের কোনো ডিপ্লোম্যাটিক আমাদের কোনো মুভমেন্টের জন্য যে আমরা পারিনি ঠিক মতো করতে? আমাদের এগুলো ফাইন্ড আউট করতে হবে। সবগুলো সমস্যা সকল দিক থেকে আমাদের ফাইন্ড আউট করে আমাদের এগোতে হবে। সমস্যা তবেই সমাধান হবে। শুধু সিলেবাসে যে দিলাম, বিষয় অন্তর্ভুক্ত করালাম সেটা না, সেগুলো করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো সমাধান করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম আহসান হাবিব সুমন স্যারকে। অসংখ্য সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে বিষয়টিকে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে আবারও চলে যাচ্ছি আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন AFSM কামরুল হাসান, সভাপতি বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতি। স্যারের কাছে শেষবারের মতো আরেকবার আমরা শুনতে চাচ্ছি যে খুবই সুনির্দিষ্টভাবে আমাদের দর্শকরা আপনাদের থেকে শুনতে চাচ্ছেন যে স্কুল লাইব্রেরি অ্যাসোসিয়েশন আপনারা পরবর্তী সময় কি কি পদক্ষেপ নিয়েছেন এবং সেটাতে আমরা কি কিভাবে যুক্ত হতে পারি, দর্শকদের প্রশ্ন। স্যার। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এখনো তো আমরা আমাদের সমিতির তরফ থেকে এখনো আমরা বসা হয়নি। আমরা মঙ্গলবার দিন মন্ত্রণালয়ে যোগাযোগ করব। এটা আমাদের পূর্ব ঘোষিত একটা শিডিউল ছিল। ওইখান থেকে আসার পরে আমরা আমাদের যে ৪৩টা জেলা কমিটি আছে, জেলা কমিটির জন্য আমরা বসবো আর কি। জেলা কমিটির সম্বন্ধে সবার মতামত সাপেক্ষে আমরা করবো। তো প্রাথমিকভাবে আমরা মোবাইলে যে আলোচনা করার পরে আমরা যে জিনিসটা নির্ধারণ করে রেখেছি সেটা হলো যে 3টা আমরা আমাদের মর্যাদার আন্দোলনের সময়ও যেভাবে আমরা চেষ্টা করেছিলাম যে টেবিল টক, পাশাপাশি আইনি লড়াই এবং মাঠের লড়াই, আমরা 3টা পদ্ধতি অবলম্বন করেছিলাম। তো আশা করি যে এখন সমস্ত সেক্টরেরই পেশাজীবীরা যেভাবে আমাদের এই 28 তারিখের পরিপত্র জারির পরে যেভাবে সোচ্চার, আমার মনে হচ্ছে যে টেবিল টকের মাধ্যমে এই জিনিসটা হবে। তবে একুরেট জিনিসটা আমার জানার জন্য মন্ত্রণালয়ে আমরা যাব। আমরা মঙ্গলবার দিন আসি, ওইখান থেকে আসার পরে আমরা আমাদের মানে এই যে চিন্তা ধারণা করণীয়, আমরা 3টা করণীয় করবো অবশ্যই। যদি আমাদের উদ্দেশ্য হাসিল না হয় আমরা এই 3টা কাজ করবই, এবং যতদিন প্রয়োজন হয় আমরা করে যাব। কারণ আমরা হাল ছাড়ার মতো না, আমরা তো 2010 সাল থেকে এইভাবেই ফাইট করে আসছি। তো যতদিন আমরা আমাদের সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত আমরা এই কাজগুলো করব। কিন্তু আগে কি জন্য এরকম হচ্ছে এই বিষয়টা আগে জানবো। তবে প্রাথমিক একটা তথ্য আমি যেভাবে জানতে পারছি যে এটা আসলে কলেজ স্কুল একসাথে হওয়ার কারণে এই ধরনের হয়েছে। যে একজন জয়েন্ট সেক্রেটারি আজ থেকে 20-22 দিন আগে আমাদের একটা যে যারা দারুল ইসলামের যারা ছিল, এদের একটা প্রবলেম ছিল। এইগুলি নিয়ে আমরা যখন মন্ত্রণালয়ে যোগাযোগ হওয়ার পরে ওইখানে একটা মন্তব্য, এই ধরনের মন্তব্য আসছিল। তো আসলে এই প্রক্রিয়াটা কি কারণে যে এরকম হয় বা হইলো, এটা আমরা আসলে সঠিকটা না জেনে কিছু এই মুহূর্তে আমাদের কিছু বলার নাই, বা আমরা আমাদের উক্তি থেকে বিভ্রান্ত হোক বা পেশাজীবীদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হোক, এই জিনিসটা আমরা চাইতেছি না। তো আমরা অ্যাক্টিভলি মাঠে থাকবো এবং অবশ্যই আমরা এটা নিয়ে ফাইট করব।
তা আমরা সমিতিগত ভাবে আগে সিদ্ধান্ত নিয়ে তারপর কাজটা করতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে, কামরুল হাসান স্যারকে আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি স্কুল লাইব্রেরি অ্যাসোসিয়েশন সম্পাদক আবেদ হাসান। স্যার, আপনার কাছে আমাদের অনেকগুলো প্রশ্ন এসেছে এবং অনেকেই আমাদের মধ্যে জানতে চেয়েছেন আমরা আইনি কোনো পদক্ষেপ নেওয়া দরকার কিনা, রিড করার প্রয়োজন আছে কিনা, মামলা করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। স্যার, আপনি বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত আইন বিষয়ক সম্পাদক। এই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার কাছে আমাদের দর্শকদের জানতে চাও আমাদের আইনি কোনো প্রক্রিয়ার মধ্যে আসলে যাওয়া উচিত কিনা। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আমি যেহেতু আইনের স্টুডেন্ট, আইনে পড়াশোনা করেছি, অলরেডি আমার এলবি কমপ্লিট হয়েছে, প্র্যাকটিস করি না বা হয়তো পরীক্ষা দিব এরকম অবস্থায় আছি, এবং শিক্ষক সমিতির আইন সম্পাদক আপনি বলেছেন, হ্যাঁ কথাটা সত্য, আমি বাংলাদেশ শিক্ষক সমিতির আইন বিষয়ক সম্পাদক। এখন দেখেন, আমরা আইনি পদক্ষেপ অবশ্যই নিব। আমরা মনে করি যে আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে মানে রিট করতেই পারেন, আইনের আশ্রয় নিতে পারেন এবং আইন আমাদেরকে সেই অধিকার ফিরিয়ে দিবে। আমরা আশা করি আইন প্রক্রিয়া যাওয়ার আগেই হয়তো সমাধান হবে। কেন হবে না? আপনার কতগুলো যুক্তি দেখেন। ইতিমধ্যে আমাদের জানা মতে ৩-৪ জন আমাদের সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্য বিজ্ঞান, তারা সহকারী প্রধান শিক্ষক হয়ে গেছেন। 2 জন আমার ফ্রেন্ড লিস্টে আছেন। এখন তাদেরকে ওনারা কি করবেন? তাদেরকে নামানো সম্ভব? সম্ভব না। আমাদের অসংখ্য টিচার যারা সিনিয়র শিক্ষক হয়ে গেছেন, নবম গ্রেড পেয়ে গেছেন, এবং তাদেরকে আর্থিক সুবিধা দিবে এবং সম্মান দিবে না, এটা যখন আসলে সবাই জানবে, তখন যারা এই কাজটা করেছেন আমার মনে হয় তারাও নিন্দিত হবেন অন্য সিনিয়রদের সামনে। অন্যরাই যারা জ্যেষ্ঠ সিনিয়র থাকবেন তারাই বলবেন যে আপনারা এই কাজটা কি করে করলেন। একটা মানুষকে আর্থিক সুবিধা দিবেন, 10 জন এক টেবিলে বসবে, হঠাৎ করে একজনকে আপনি মেনশন করলেন যে আপনি ব্যতীত বাকি সবাই সিনিয়র শিক্ষক হবেন, আমার মনে হয় তারাও লজ্জিত হবেন। এরপরে দেখেন, শুধু আমাদের উপর বৈষম্য করা হয় নাই। এই এমপি নীতিমালা 21 সংশোধনী 25-এ আরো কয়েকটি সাবজেক্টের উপর বৈষম্য করা। ফিজিক্যাল দেখেন 10ম গ্রেড ছিল, ওদেরকে তারা নামিয়ে নিয়ে আসছে 11তম গ্রেডে। ইসলাম শিক্ষক আগে 10ম গ্রেড ছিল, তাদেরকে তারা নামিয়ে নিয়ে আসছে 11তম গ্রেডে। এমপি নীতিমালা 21-এ যারা কলেজ যারা সহকারী অধ্যাপক হইতে পারতো আগে, কিন্তু 21-এ তারা বললো যে আপনারা হবেন জ্যেষ্ঠ প্রভাষক, সিনিয়র প্রফেসর। কিন্তু 25-এ এসে তাদেরকে আবার ওই সম্মানটা দিয়েছে। আমরা মনে করি যে আমাদেরকেও আমাদের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী রাষ্ট্র আমাদেরকে অবশ্যই সম্মানে ভূষিত করবে এবং সকল শিক্ষকদের মতো সিনিয়র শিক্ষক হওয়ার সুযোগ দিবে। তারপর আপনি একটা প্রশ্ন রাখছিলেন আমাদের আহসান হাবিব ভাইয়ের কাছে, যে সাবজেক্টের বিষয়। দেখেন, শিক্ষানীতি 2010-এ স্পষ্ট বলা আছে, মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক উনি উনার নিজের সাবজেক্ট ব্যতীত আরো 2টি বিষয়ে পড়ানোর দক্ষতা যোগ্যতা রাখিতে হইবে। হ্যাঁ, আপনার দেখবেন মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক আইসিটি পড়ায়, আইসিটি শিক্ষক সমাজ পড়ায়, সমাজের শিক্ষক ইংলিশ পড়ায়। মাধ্যমিক বিদ্যালয়ে এইগুলো হয় এবং এটা হওয়া দরকার, এবং নলেজ ট্রান্সফারেবল হওয়ার জন্য এটা শিক্ষানীতির 10-এ উল্লেখ করা হয়েছে। আমাদের যারা মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করি, আমরা স্কুল কলেজে পড়াশোনা করাই, আমরাও আমাদের গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের আমরা স্কুল লাইব্রেরি আওয়ার অনেক জায়গায় চালু আছে, অনেক জায়গায় চালু নেই। আমরা স্কুল লাইব্রেরি মেনটেন করি, স্কুল লাইব্রেরি আওয়ার পরিচালনা করি। আমাদের স্কুল লাইব্রেরিতে পাশাপাশি আমরা অন্যান্য সাবজেক্টও টিচিং দিয়ে থাকি। এটা প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক মহোদয় জানেন এবং এই শিক্ষক সমিতির নেতারাও জানেন। এই বিষয়ে মনে হয় আমাদের প্রদীপ দা একবার একটা লাইভ ক্লাস করেছিলেন 28 জন প্রধান শিক্ষক নিয়ে এবং 28 জন সহকারী গ্রন্থাগারিক তৎকালীন সময় নিয়ে। প্রত্যেক প্রধান শিক্ষক বলেছেন যে আমাদের স্কুলের সহকারী শিক্ষক গ্রন্থাগার বিজ্ঞান যিনি ক্লাস নেন, ভালো ক্লাস, এবং মাধ্যমিক বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে আমাদের পেশাজীবী অনেক স্মার্ট হয়ে থাকেন, তারা আইসিটি ক্লাস নেন, ইংলিশ বাংলা নেন, পাশাপাশি স্কুল লাইব্রেরিতেও তারা শুধু সময় দেন না, স্কুল লাইব্রেরিতে আরো কালেকটিভ বড় চেষ্টা করেন। হ্যাঁ, অনেক জায়গায় অবকাঠামোগত সমস্যা, এটা শুধু আমাদের সাবজেক্টে না। আপনাদের ইংলিশ টিচার আছে, ইংলিশ ক্লাব নেই, আছে বিজ্ঞানাগার নেই, এটা শুধু আমাদের সাবজেক্টের সমস্যা না, সব সাবজেক্টের সমস্যা। আমরা আশা করি যে অন্যদের যেহেতু সমস্যা থাকা সত্ত্বেও আপনি ওদেরকে সম্মান দিয়েছেন, আশা করি আমাদেরকেও ওই সম্মান দিতে আপনারা কার্পণ্য করবেন না।
তো আমরা আশাবাদী এবং খুবই আশাবাদী, যারা আমাদের কামরুল ভাই বললেন যে মঙ্গলবারে তারা সচিবালয়ে যাবেন, ওইখান থেকে আমাদের অবস্থা বুঝে এবং আমাদের যে যারা দায়িত্বশীল সংগঠন আমরা পর্যবেক্ষণ করতেছি, তারা আমাদেরকে শুনে কথাবার্তা হইতেছে, যোগাযোগ হইতেছে, চেষ্টা করতেছেন, বিভিন্ন বিবৃতি দিতেছেন। এবং আমরা যেভাবে আমাদের পূর্বে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষকদের নিয়ে গিয়েছিলাম বা রাজশাহী অধ্যাপকদের নিয়ে গিয়েছিলাম, সবার প্রচেষ্টায় আমি খুবই আশাবাদী যে আমাদের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এবং যদি আলোচনা সমাধান না হয় তাহলে তো আমরা আইনি এবং মাঠে এটা লড়বো, আমাদের সভাপতি মহোদয় বলেছেন। এবং আমরা যেভাবে যোগাযোগ রাখতেছি এবং তথ্য রাখতেছি, আমাদের ওই যিনি গ্রন্থাগার উন্নয়ন কর্মকর্তা আছেন মাউসিতে আমি ফোনে কথা বলেছি, আমি অনেক দায়িত্বশীলদের সাথেও কথাবার্তা বলেছি এবং তাদের সাথে আমাদের প্রায়ই কথা হয় এবং অনেক শিক্ষক নেতা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। এটা কোনোভাবেই কাম্য নয় যে একটি স্কুলের একই টেবিলে 10 জন বসবে আর একজনকে আপনারা বলবেন যে আপনি বাদে বাকি সবাই সিনিয়র শিক্ষক হবেন, অথচ গ্রেড দিবেন। সরকার যেখানে অর্থ দিবে এখানে অসম্মানিত করতে পারে না। আমার মনে হয় এটা তারা কোনো মিস্টেক করেছে, অথবা কেউ তাদেরকে ভুলে দিয়েছেন বা ভুল দিয়েছেন, অথবা কেউ কারো ব্যক্তিগত রাগান্বিত হয়ে এই কাজটা করেছে। এটা একদম পেশাজীবী হিসেবে কেউ এই কাজটি করতে পারেন না। আমরা আশাবাদী আমাদের এই সামনের পদক্ষেপগুলো আমরা খুবই শীঘ্রই নেব এবং মঙ্গলবারের পরে আমরা অফিসিয়ালি জানাবো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হবে এবং আমরা আশাবাদী সমাধান হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন এবং আমাদের কোনের প্রতি খুবই আশাবাদী। আপনি ভালো একটা জায়গায় আছেন, এখান থেকে অনেক কিছু হয়। আপনি আমাদের সার্বিক তথ্য দিয়ে আপনার সাথে আমাদের যোগাযোগ হয়, আপনার পরামর্শ সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি। পাশাপাশি আমাদের বেলিক ল্যাব তো আছেই। আমরা খুবই আশাবাদী মনিরুল ভাই আমাদের বিষয়ে খুবই সুচার এবং উনি ওনার গবেষণা থাকা অবস্থা আমাদের নিয়ে কথা বলেছেন, গবেষণা নিয়ে আসছেন। জাকির ভাই আমরা আগে বললাম যে বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন এবং আমাদের প্রদীপ দাদা এই ডেলিস্টার কত মানুষ অনেক জায়গায় লিখেছে, বিশেষ করে মনিরুল ভাই লেখাগুলো খুব তথ্যভিত্তিক ছিল আমাদের কাছে। জাকির ভাই একবার দিচ্ছিল আমাদের কাছে যে স্কুল লাইব্রেরিয়ানরা আমাদের কাছে আছে, আমরা এটা শিক্ষা মন্ত্রণালয় ওই সময় প্রেরণ করেছিলাম। ওই সময় মন্ত্রী মহোদয় দেখছেন, সচিবরা দেখছেন, দেখার পরেই তো এখন এসে হঠাৎ করে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু শিক্ষক মান দিয়েছেন, সরকারি শিক্ষক বলেছেন, সেহেতু আর এখানে সিনিয়র শিক্ষক আটকায় রাখবেন, এটা হতে পারে না। এটা ইনজাস্টিস, এই জিনিসটা আমরা কোনোভাবেই মেনে নিব না। আমরা আশাবাদী যে আমাদের রিসার্চ এবং রিসোর্সের মাধ্যমে প্রমাণ করতে পারবো যে আমরা যথেষ্ট পরিমাণ যোগ্যতা রাখি সিনিয়র শিক্ষক হওয়ার এবং প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি। আমরা লাইব্রেরি পাশাপাশি যোগ্যতা অর্জন করতে শিক্ষক হবে সকল সুবিধা পাই, আমরাও এবং তারা জেলা শিক্ষকগণ সেই সুযোগ সুবিধা পাবো। আপনারা জানেন এনটিআরস এর মাধ্যমে নিয়োগ হওয়ার পর থেকে অনেক মেধাবী আসছে। আমার হবিগঞ্জের একটা ছেলে আমার জানার মতো রাজশাহী মসজিদে অনার্স মাস্টার্স করে বিজনেসে আমার পড়াশোনা একটা স্কুলে আছে। এরকম অসংখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও আমাদের বিভিন্ন স্কুল কলেজে আসছে এবং জগন্নাথ থেকে শুরু করে সব বিষয়ের শিক্ষকরা ইদানিং এনটিআরস এর মাধ্যমে বৈধ নিয়োগ হওয়ার কারণে বিভিন্ন সাবজেক্টে এই মাধ্যমিক বিদ্যালয়গুলোতে জয়েন নিয়েছে এবং আমাদের সাবজেক্টেরও পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারা এই সার্ভিসে আসছেন এবং যেহেতু এখানে আসছেন মেধার মাধ্যমে আমরা আশা করি সরকার অবশ্যই মেধার মূল্যায়ন করবে, আমরা আশাবাদী। ধন্যবাদ লাইব্রেরিয়ান বয়েজ পরিবারকে, ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ আবির হাসান স্যারকে অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমরা একদম শেষের দিকে চলে আসছি আমাদের আজকের ওয়েবিনারে একদম শেষে আমাদের পরবর্তী করণীয় বিষয়গুলো পরবর্তীতে কি কি কাজ করা যেতে পারে, এছাড়াও সমসাময়িক যে উত্থাপিত ইস্যুটি ছাড়াও লাইব্রেরি প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইব্রেরি ও লাইব্রেরি পেশাজীবীদেরকে উন্নয়নের জন্য আমরা আরো কি কি কার্যক্রম এবং কি কি পদক্ষেপ নিতে পারি সেই প্রশ্নটি আজকে দর্শকদের থেকে উঠে এসেছে। আমরা সরাসরি শুনতে চাই সৈয়দ মাহবুবা রহমান সোহেল স্যারের কাছ থেকে, রংপুর মডেল কলেজ। স্যার শুনতে পাচ্ছি না আমরা আপনাকে। জি প্লিজ, মানে কি আমি প্রয়োজনীয় ব্যবস্থাগুলো বলবো নাকি, যে প্লিজ বলবেন আপনার প্রশ্নটা। মানে প্লিজ আবার একটু বলবেন, আমি
শুনতে পাইনি ভালো। স্যার, বর্তমান সমসাময়িক যে ইস্যুটি হয়েছে সেই ইস্যুর ক্ষেত্রে আমরা কি কি প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিতে পারি, সেটির সাথে সাথে আমাদের লাইব্রেরি প্রফেশনকে, লাইব্রেরি শিক্ষকদের উন্নয়নে আমরা কি কি কাজ করতে পারি। জি, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আচ্ছা, এখন সমস্যার সমাধানে আমাদের কি কি করণীয়? ফার্স্ট অফ অল, আমার মানে ইতিপূর্বে আলোচনা হয়েছে, তারপরেও আমাকে একটু বলতে হচ্ছে, এই সমস্যার সমাধানে আমাদের একটা সিলেবাস তৈরি করতে হবে, কারিকুলাম তৈরি করতে হবে। এটি আমাদের অতীব প্রয়োজন। এবং আমরা যারা গ্রন্থাগার প্রভাষক, তারা কিন্তু সবাই NTRCA থেকে এখন নিয়োগ পাচ্ছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা, এবং তারা সমশিক্ষা এবং NTRCA থেকে নবম গ্রেডে যোগদান করতেছে, কিন্তু তারা সহকারী অধ্যাপক হতে পারতেছেন না, প্রভাষক হতে পারতেছেন না। আবার এই গ্রন্থাগার প্রভাষকদেরই যখন অন্যান্য প্রভাষকরা সহকারী অধ্যাপক হওয়ার জন্য এই গ্রন্থাগার প্রভাষকদের আবার রেশিও হিসেবে কাউন্ট করা হচ্ছে, কিন্তু একজন গ্রন্থাগার প্রভাষক সহকারী অধ্যাপক হতে পারছে না। এই যে একটা সমস্যা, এটা অন্যতম সমস্যার সমাধানের জন্য আমাদের একটা কারিকুলাম তৈরি করতে হবে, সিলেবাস এবং গ্রন্থাগারে একটি মানে লাইব্রেরি আওয়ার মানে একটা ক্লাস করতে হবে। এটা করলে হবে কি, আমরা সহকারী অধ্যাপক সহজে পেতে পারবো। মানে আমাদের পাঠ্যসূচি একটা মানে সিলেবাস লাইব্রেরি আওয়ার রাখতে হবে, তাহলে আমাদের সহকারী অধ্যাপকটা পেতে সহজ হবে। সহকারী অধ্যাপক পেলেই তো আমরা ষষ্ঠ গ্রেডও পাবো। তো এটা একটি বিষয়। অ্যাজ লাইক অ্যাজ সহকারী শিক্ষক, গ্রন্থাগার তথ্য বিজ্ঞান, ওনাদেরও ক্ষেত্রে যারা সিনিয়র শিক্ষক হতে পারতেছেন না, তাদের সিনিয়র শিক্ষকের ওটা দিতে হবে। অন্যান্য সহকারী শিক্ষকরাও মেধাক্রম অনুসারে নিবন্ধনের মাধ্যমে আসতেছে, তারা কেন হবে না? তাহলে তাদেরও সিনিয়র শিক্ষকের পদটি দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের অনেক জায়গায় দেখেছি যে স্কুল মাধ্যমিক পর্যায়ে লাইব্রেরি ভবন কিংবা লাইব্রেরি কক্ষ নেই। এটি একটি অনেক বড় সমস্যা। এই সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা লাইব্রেরি কক্ষ ভবন এটা নিশ্চিত করতে হবে, নতুবা লাইব্রেরি মান কখনোই ভালো হবে না। তো এটি আমাদের একটি লক্ষণীয় বিষয়। এরপরে যদি তার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ গ্রন্থাগারে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে, প্রণয়ন এবং বাস্তবায়ন করা অতীব জরুরি। গ্রন্থাগার মানে এই যেটা একটু আগে বলছিলাম যে পাঠদানের স্বীকৃতি, এটি আমাদের মানে স্বীকৃতি দিয়ে লাইব্রেরি ক্লাসকে পাঠ্যক্রম ভুক্ত করতে হবে। গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষকদের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করতে হবে, এবং এদের মানে আমাদের এই পদগুলোর পদোন্নতির কাঠামো প্রণয়ন করতে হবে। এটি এখন সময়ের দাবি, এটা as soon as possible এগুলো বাস্তবায়ন করতে হবে। অ্যাজ এ রেজাল্ট আজকে আমাদের এই যে দোদুল্যমান অবস্থা একদিনে হয়নি, এই যে সমস্যাগুলোর কারণেই কিন্তু আজকে এটা হয়েছে। তো আমরা একটা কারিকুলাম তৈরি করেছি, আমাদের কক্সবাজারের মেহেদী ভাই আছেন, ইনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তো এই কারিকুলাম প্রয়োজনে আমরা আমাদের সাবজেক্ট স্পেশালিস্ট মহোদয়ের সঙ্গে বসে আরো সংযোজন বিয়োজন করতে পারি, এগুলো যদি বাস্তবায়ন করানোর জন্য। তো এগুলো আর কি সমস্যা, এগুলো সমাধান করতে হবে আমাদের, এটি কোনো বিকল্প নেই। আর উন্নয়নের যদি কথা বলা হয় যে আমাদের প্রফেশনকে লাইব্রেরিগুলোর কিভাবে উন্নয়ন করতে হবে, এজন্য আমি মনে করি যে সর্বোপরি আমরা যদি আমাদের বৈষম্য শিকার হতে হয়, আমরা কিন্তু এই প্রফেশনে মনোযোগ দিতে পারবো না। আমরা মনোযোগ ঠিকভাবে না দিলে ছেলেমেয়েরা এখানে একটা ক্ষতিগ্রস্ত হবে। তো মানে বর্তমান প্রযুক্তির সঙ্গে, বর্তমান যুগে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী লাইব্রেরি গুলো তৈরি করতে হবে, লাইব্রেরিতে প্রচুর বরাদ্দ রাখতে হবে। এবং আমার এক্সটেনশন সার্ভিস একটা বিষয় এখন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়েছে, যে
শুধু লাইব্রেরি না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আপনারা লক্ষ্য করবেন শিক্ষার্থীদের উপস্থিতি দিনকে দিন কমে যাচ্ছে। অ্যাজ লাইক অ্যাজ লাইব্রেরিতেও কিছু কমে যাচ্ছে, এটা স্বাভাবিক। এই জন্য আমাদের লাইব্রেরিগুলোতে কিছু এক্সটেনশন সার্ভিস করতে হবে, এটাই অতীব জরুরি। মানে আমরা পাঠচক্র কিংবা নতুন বইগুলোর একটা ডিসপ্লের ব্যবস্থা করা, বিভিন্ন দিবসে একটু প্রতিযোগিতার আয়োজন করা, বা কোনো একটা বইয়ের উপরে প্রতিযোগিতার আয়োজন করা, এবং আমাদের বাৎসরিক বা ষান্মাসিক একটা সর্বোচ্চ কে আমাদের লাইব্রেরি থেকে বই ইস্যু করলো তাদের একটু পুরস্কৃত করার ব্যবস্থা করা। এরপরে হচ্ছে মানে এরকম কিছু কিছু পদক্ষেপ নিতে হবে যাতে আমাদের গ্রন্থাগারগুলোতে লাইব্রেরি ইউজার বা স্টুডেন্টরা বেশি আসে। তো এটা একটি বিষয়। পাশাপাশি আমরা আমাদেরও কিছু কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তন সংশোধন হওয়া দরকার। আমরা সেগুলো অনেকেই কম বেশি জানি, সেগুলো নিজেদের সংশোধন করে নিতে হবে। এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে। আর বর্তমানে যেহেতু লাইব্রেরিতে প্রযুক্তির ব্যবহারগুলো অন্যান্য ভালো ভালো গ্রন্থাগারগুলোতে চলে আসছে, আমরা যাতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহারগুলোতে লাইব্রেরিতে নিয়ে আসতে পারি। আবার লাইব্রেরিগুলোতে যদি তুমি আমার মনে হয় যে মেইন বিষয়টা নিয়ে এখন আমরা বর্তমান করণীয়টা কি, যেহেতু এখন একটা সন্ধিক্ষণের মধ্যে আছে, আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলে, মানে এটা তো আমাদের জানি আমরা লং টার্ম কিছু কিছু বিষয় আলোচনা আছে। আচ্ছা, আমার বিষয়টা যেটা মনে হয় যে তোমার হচ্ছে নিজের যে কাজগুলো করা দরকার সেগুলো নিয়ে একটু বলো। আচ্ছা, এখন মানে যদি 2-3টা পয়েন্ট রাখার আমি বলি যে আমাদের সহকারী অধ্যাপক পদ দিতে হবে, 6ষ্ঠ গ্রেড দিতে হবে। সিনিয়র সহকারী শিক্ষকরা সহকারী শিক্ষক গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান তার সহকারী সিনিয়র শিক্ষকের পদমর্যাদা দিতে হবে। এটা অন্যতম একটা মানে সুপারিশ। পাশাপাশি বর্তমান যে কাজগুলো আমাদের করা যেতে পারে, আমরা এই গত 28 অক্টোবরের যে প্রজ্ঞাপন জারি হয়েছে এর এগেনস্টে আমরা একটা মানববন্ধন করতে পারি, স্মারকলিপি প্রদান করতে পারি, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং শিক্ষা সচিবের সঙ্গে আমরা দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমার কাছে এবং আমরা একটা প্রয়োজনে সংবাদ সম্মেলন করতে পারি। এগুলো আমার কাছে মনে হচ্ছে এটা দ্রুত করা প্রয়োজন। আর পাশাপাশি যদি এগুলো দিয়ে আমাদের সমাধান না হয়, প্রয়োজনে আমরা আইনের সহায়তা নেব, রিট করতে পারি। এর দিয়েও যদি আমাদের না হয়, প্রয়োজনে আমরা আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবিগুলোর জন্য আমরা প্রয়োজনে পথে নামবো। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের পেশাজীবীদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হয়, তারা সদা প্রস্তুত আছে। আপনারা যারা ভালো পর্যায়ে আসছেন কিংবা ঢাকায় থাকেন, তাদের আপনারা একটু যদি আমাদের এরকম ভালো উদ্যোগগুলো নেন, আমাদের সাজেস্ট করেন, আমরা সদা প্রস্তুত আছি। আমাদের সর্বদা আপনারা আমাদের পাবেন এবং আমরা আশা করি আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। তো আমার সুপারিশ এতটুকুই বলার ছিল। ধন্যবাদ। আমার মনে হয় যে আমি আর একটু বলার সুযোগ চেয়েছি। হ্যালো, হ্যাঁ, আমি সামান্য আমাদের ওই যে মজিবুর রহমান সোহেল ভাই যে জিনিসটা বলছি যে সিলেবাস রেডি করতেছে, এই বিষয়টা নিয়ে আমি সামান্য একটু অ্যাড করতে চেয়েছি। বিষয়টা হচ্ছে যে আমাদের 2023 সালে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ গ্রন্থাগার পরিচালনা নীতিমালা যখন নিয়ে আলোচনা হয়, তখন এই নীতিমালা যে আলোচক বা যারা ইনভাইটেড ছিলেন, এখানে কিন্তু বাংলাদেশের অনেকেই ছিলেন। যেমন স্কুল পর্যায়ে থেকে ছিলাম হইলো আমি, আবিদ ভাই, ওরা ছিলাম আর কি। তো এখানে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে সিলেবাস বা ওই যে আমাদের যে এই গ্রন্থাগার কিভাবে পরিচালনা, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা হয়েছে। তো আমাদের এখানে জাভেদ স্যার ছিল, সাইফুল ইসলাম স্যার ছিল, এরপরে আবার ওই যে আমাদের আনোয়ার স্যার, ওনারা ছিলেন।
তো না না দেখা গেছে যে একটু মনে হয় সংশোধন আছে, একটু মনে হয় আপনার সংশোধন আছে। আমি একটু বিষয়টা যদি একটু শেয়ার করি তাহলে মনে হয় ভালো হবে। জি 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 এখানে বলেন। কিন্তু হচ্ছে দুইটা বিষয় জড়িত, হ্যাঁ। দুইটা বিষয় জড়িত মানে হচ্ছে এখানে একটা মাউসি থেকে একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। আমি একটু বলি, হ্যাঁ, বিষয়গুলো আপনাদের শুনছিলাম। এর মধ্যে থেকে আমার কাছে মনে হয় যে একটু খুব নিরেট ভাবে যদি আপনারা না যান তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছানো যাবে না। যেটা অনেকেই দেখলাম যে আজকে আলোচনার মধ্যে বলছে যে আসলে আমাদের এখন হচ্ছে যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সব জায়গাতে ব্যথা থাকলে আপনি এখন এই সময় যদি কাজ করেন তাহলে আপনি হচ্ছে বোকার স্বর্গে বসবাস করছেন। আমি মানে খুবই মানে ফ্র্যাঙ্ক ভাবে বলছি। এখন আমাদের মেইন বিষয়টি হচ্ছে যে আমাদের এমপিও ভিত্তিক বিষয় নিয়ে আমাদের প্রবলেম হয়েছে, সেই বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের শরীরে যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে মনে রাখতে হবে এটা এখন আপনাদের ঠিক হৃৎপিণ্ডের মতো। এটাতে যদি আপনার ব্লক খুব বড় রকমের আমি আকার আমি ধারণ করে তাহলে আমি আপনার মূলত পুরো আপনার কথাই আসতেছি, আপনার কথাটাতে আসতেছি, কারণ আমাদের 20 দিন আগে জয়েন্ট সেক্রেটারি যে মন্তব্যটা করছিল এই পারপাসে আমি আসলে অনেক কথাই শেয়ার করতেছি না, কারণ আমাদের যেহেতু সাংগঠনিক ভাবে এখনো সিদ্ধান্ত হয় নাই, এই জন্য আর কি সবটা ব্যাপার শেয়ার করতেছি না বিভ্রান্তির জন্য আর কি। তো ওইখানে যে আলোচনাটা ছিল যে সিলেবাস বিষয়, তো আসলে দেখা গেছে কি মাধ্যমিক পর্যায়ে শিক্ষকের সংজ্ঞা অনুযায়ী একজন গ্রন্থাগার সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শ্রেণী কার্যক্রম তার পরিচালনা করা সম্ভব। আবার কলেজ পর্যায়ে আমাদের যে সেম পদ তার শ্রেণী কার্যক্রম পরিচালনা করার মানে কোনো সুযোগ নাই। তো এই ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে একটা প্রস্তাব উপস্থাপন করতে মানে ওই এর মধ্যে ওই যে উপস্থাপন করেছিলাম এরকম যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সিলেবাস আছে এর মধ্যে যে একটা কার্যক্রম, এটা হচ্ছে যে প্রত্যেক শ্রেণীর জন্য নির্ধারিত কিছু বই সহপাঠ হিসেবে মানে পাঠ্য অভ্যাসের জন্য এটা দেওয়ার জন্য আর কি। তো সবাই যাতে এইখানে দেখা যায় যে গ্রন্থাগারটাই একটা বিষয় হিসেবে দাঁড়ায়, অর্থাৎ গ্রন্থাগারটাই একটা সাবজেক্ট এইভাবে। কারণ আলাদা যদি সিলেবাস দেয় স্কুলে আমাদের পড়টা এটা সম্ভব, কলেজে সম্ভব না। আবার দেখা যায় এলোমেলো হবে, এটা তো সবসময় বলা সম্ভব না। তো এই বিষয়টা নিয়ে আবার আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার যখন আমরা গত 20 দিন আগে ওই সমস্যা নিয়ে ওনার সাথে যোগাযোগ করার পরে বলছে যে আপনারা সাবজেক্ট চান, কিসের ভিত্তিতে সাবজেক্ট চান, কলেজে কিভাবে সম্ভব, আর আপনারা সাবজেক্ট পড়াইলে গ্রন্থাগার কে দেখবে। তো আমরা বলছি যে না, আমরা ওই যে এই জন্য বলতেছি যে এই মুহূর্তে যদি আমরা আসলে ওই সাবজেক্ট নিয়ে দৌড়াই তাহলে আমার মনে হয় যে পদোন্নতির বিষয়টা থাকবে না, পদোন্নতির বিষয়টাতে তারা ইগনোর করে চলে যাবে, পদোন্নতির বিষয়টা সম্পূর্ণ মানে হয়ে যাবে, মানে আড়ালে পড়ে যাবে। কারণ হলো যে পদোন্নতি আমাদের শিক্ষক সংজ্ঞা অনুযায়ী আমরা পারফেক্ট, স্কুল মাধ্যমিক পর্যায়ে আমরা এই জিনিসটা পারফেক্ট। আবার কলেজ পর্যায়ে গ্রন্থাগার প্রভাষক যে ওনারাও শ্রেণীকক্ষে যাওয়ার মতো একটা সিচুয়েশন আছে, কিন্তু আমাদের পরটা কলেজে কিন্তু অনেকটা ব্লক পর্যায়ে পড়ে যায়, কারণ ওনার কাজটা শুধুমাত্র গ্রন্থাগার কেন্দ্রিক। তা আমরা চাইতেছি যে গ্রন্থাগারটাকেই একটা সাবজেক্ট হিসেবে উপস্থাপন করতে। এখন দেখা গেছে যে বিভিন্ন সেক্টর থেকে সিলেবাস নিয়ে যদি দৌড়াদৌড়ি করে বিভিন্ন ধরনের বিষয়গুলো উপস্থাপন করে, এগুলি সম্ভব না। এই যে বিষয়গুলা এগুলো আরো একটা জটিলতার সম্মুখীন করবে। আমার মনে হয় যে সরকার এত হাজার হাজার কোটি টাকা খরচ করে গ্রন্থাগার করছে, গ্রন্থাগারটাকে অকেজু করার জন্য না। এখানে বই বিতরণ অর্থাৎ বই রিলেটেড যে আমরা প্রস্তাবনাটা, এই বিষয়টা যারা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, হ্যাঁ আপনারা জিনিসটা মন্ত্রণালয় বা যে যে জায়গায় দেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মাধ্যমিক পর্যায় থেকে নিয়ে কলেজ পর্যন্ত এইভাবে, যেমন এই কলেজ পর্যায়ে একটা সিলেবাস হইলেই সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ক্লাস করার কোনো সুযোগ নাই। বিষয়টা এই প্রশ্নটা আসছেও ইতিমধ্যে আসছেও এই বিষয়টা। এই জন্য বলছি যে আচ্ছা আমি গ্রন্থাগারটাকে যেন একটু একটা আপনার সাবজেক্ট হচ্ছে এই মানে ব্যাপারটা যেন সবাই মানে নজর দেয়। একটু আপনাকে একটু আমি একটু থামিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার এর মধ্য থেকে এখন আমার যেটা মনে হচ্ছে যে আপনারা কিন্তু ওই স্ক্রলে লেখাগুলো পড়ছেন কিনা আমরা জানি না। আমার যেটা মনে হচ্ছে যে আমরা মেইন জিনিস থেকে কিন্তু বিচ্যুত হচ্ছি, বুঝতে পারছেন? যে একটা জিনিস বলা হয় যে আপনার হচ্ছে যে যখন কোনো একটা খুব তাত্ত্বিক একটা বিষয় বলি, যখন কোনো জিনিসের মধ্যে যখন আপনার কোনো লক্ষ্যে যখন অর্জিত হয় না তখন হচ্ছে আপনার ডিসিমিলারিটি গুলোকে দূরে সরিয়ে সিমিলারিটি জিনিসগুলোকে এক করে সামনে দিকে এগিয়ে যেতে হবে। এখন আপনার মেইন যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাদের পদোন্নতি সংশ্লিষ্ট যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে আপনাদের কাজ করতে হবে। বাকিগুলো বিষয়গুলো একটু কয়েকদিনের জন্য রেখে দেন না। জি ঠিক আছে। যদি আপনারা একাধিক বিষয় যদি আপনারা এই কাজগুলো করতে যান এটাই তাহলে হচ্ছে আমরা একটু এখানে থাকবো। আমি
আপনার কাছে আমি একটু সময় চাচ্ছি, একটু আমাকে 2 মিনিট সময় দিবেন, তারপরে হচ্ছে আপনারা তো বলেছেন, হ্যাঁ আমি একটু বলি। আপনাদের কথাগুলো আমি শুনছিলাম অনেকক্ষণ, যে সেটা হচ্ছে যে মেইন বিষয়টি হচ্ছে এখন আপনাদের হচ্ছে একটি, যেটা হচ্ছে যে আপনারা ইতে দেখবেন, আমি স্ক্রলে কিছুক্ষণের জন্য আমি ফেসবুকে পুরো দেখছিলাম, সকলের আসলে মেইন এখন এখন বর্তমানে যে চাওয়াটা, যে অনেকেই কিন্তু চায় যে বিষয়টা হচ্ছে এই প্রফেশনটা আরো এনরিচ হোক, আরো সমৃদ্ধ হোক, এটা সকলেরই চাওয়া, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সকলের এখন মেইন বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে এখানে দুইটা স্টেক হোল্ডার, বড় রকমের একটা স্টেক হোল্ডার, একটা হলো কলেজ, যারা হচ্ছে কলেজ কেন্দ্রিক, একটি হলো স্কুল কেন্দ্রিক। তো এই দুইটা হচ্ছে মেন স্টেক হোল্ডার, এবং তাদের এই দুইটা প্রবলেম। এখন প্রবলেম দুইটা কি, তারা হচ্ছে সিনিয়রিটি, তাদেরকে আর্থিক সুবিধাগুলো দেওয়া হচ্ছে, কিন্তু যে সম্মানের যে বিষয়টা, তাদের সেখানে পদনাম দেওয়া হচ্ছে না। আমার যেটা মনে হয় যে এখন আপনাদেরকে এই শুধুমাত্র একটি বিষয় আপনাদের ধ্যান জ্ঞান হওয়া উচিত। আমি যদিও বা বলছি যে আপনাদের, দেখেন আমি স্কুল কলেজকে প্রতিনিধিত্ব করি না, কিন্তু আমার সাবজেক্টের প্রতি আমার ভালোবাসাটা অত্যন্ত গভীর। এখন আপনাদের অ্যাটলিস্ট যদি আপনারা ওই সম্মানের জায়গাটা আগে পেতে চান, আপনাদেরকে এই বিষয়টিতে আপনাদের ফোকাস করতে হবে, কিছুদিনের জন্য রাখেন না। আমি আপনারা বলছেন যে এই প্রণয়ন কমিটিতে কারা ছিল, আমি কালকে আপনার মাউসির যে চিঠিটা হয়েছিল সেখানে 3জন লোকের নাম ছিল। কেউ আপনাকে চিঠি দেখাবেন, অনেক বাইবিও কথা বলবে, আর আমি আপনাকে কালকে চিঠিটা দেখিয়ে দিব। সেই ক্ষেত্রে ছিল, আমি ছিলাম, জাভেদ স্যার ছিল, আর মোস্তাক গাউসুল আজম ছিলেন। এই 3জনের তাদের মাউসি থেকে অলরেডি চিঠি করা আছে। 4টি মিটিং হয়েছিল, একটা হচ্ছে কমিটিও গঠন হয়েছিল। বাদ দেন এই বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নাই। আপনারা চাইলে চিঠিগুলো আমি পোস্ট করে দেবো, যে আপনার হচ্ছে যে একটা নীতিমালা তৈরি করার যে কাজ করা হয়েছিল সেটার খসড়াটাও রয়েছে, সেটাও দিয়ে দেওয়া যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন না মেইন না, আমরা বিষয়টি হচ্ছে আমরা মূলত এটাই চাইতেছি যে আমরা ফোকাস করতে চাইতেছি যে আমাদের সিনিয়রিটির যে বিষয়টা, হ্যাঁ এই জিনিসটা, বাকি জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ যেন সবাই একটু ওমিট করে আমাকে দেয়, বলতে দেন, আমি আমরা এটাই জাস্ট চাইতেছি। 3 মিনিট সময় নেবো আপনাদের কাছে, তারপরে আপনাকে ফ্লোর দিয়ে দিবো। আমি 3 মিনিট সময় দেবো, 3 মিনিট। আমার যেটা মনে হয় যে এই স্টেক হোল্ডার যেগুলো রয়েছে, স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনাদেরকে হচ্ছে প্রথমত বসতে হবে। আমার যেটা মনে হয়, আমরা যেহেতু প্রশাসনিক কাজগুলো যেভাবে বুঝি, মেনটেন করি, আপনারা আগে স্টেক হোল্ডার গুলোকে খুঁজে বের করেন যে এই জায়গা থেকে এরা প্রতিনিধিত্ব দেবে। কারণ এদের পক্ষের জন্য আপনার বলার জন্য, আপনারা যেমন স্কুল লাইব্রেরি নিয়ে বলবেন, কলেজদেরকে নিয়ে বলার জন্য তাদের লোক কি করেন। দেখেন এই ক্ষেত্রে কিন্তু বড় একটা ভূমিকা কিন্তু হচ্ছে যে পেশাজীবী সংগঠনগুলো যতগুলো প্রতিনিধিত্ব করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে হচ্ছে কি হলো, মোটামুটি আপনারা যারা স্টেক হোল্ডার, সাথে সাথে যে পেশাজীবী তাদের সাথে হলো। তারপরে আপনারা কিছু ইনফ্লুয়েন্সারকে খুঁজেন। ইনফ্লুয়েন্সারটা হচ্ছে কেমন, যে আপনারা হচ্ছে, যেমন দেখেন আমি যেহেতু একটা অফিসে চাকরি করি, আমার একটু জায়গাতে আছে যে আমি কিছু জায়গাতে আমার পরিচিত কিছু ব্যাচমেট রয়েছে, যারা অধিকাংশ এখন হচ্ছে আপনার ডিএস লেভেলে রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ধরেন কিছু পরিচিত আছে, আপনার ঠিক শিক্ষা মন্ত্রণালয়ের ঠিক আমার কিছু বন্ধু রয়েছে। এইরকম কিছু ইনফ্লুয়েন্সার আমার মতো আরো অনেক জনের আপনার কিছু সিনিয়র ভাই ব্রাদার রয়েছে, তাদের স্টার করুন, এদেরকে একটা গ্রুপ করুন, বা ঢাকাতে এসে আপনারা একটু বসুন। বসার পরে আপনারা একটু আগে লক্ষ্যটা ঠিক করেন, যে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কার কাছে যাব, এটা থেকে আমাদের দূর করতে হলে আমাদের কি কি বিষয় কেন করতে হবে সেটা নিয়ে, এবং এটা আপনাদের একটা মতে জায়গাতে যেতে হবে, যে দেখেন এই বিষয়, এই লজিক, এই কারণেই হচ্ছে আপনার হচ্ছে আমাদেরকে এটা দিতে হবে, এই কারণে হতে হবে। সবাইকে একমত হয়ে দরকার হলে এটা একটা লিখিত, এটা একটা ড্রাফট তৈরি করেন। লিখিত ড্রাফট তৈরি হওয়ার পরে আপনারা হচ্ছে যে এখানে মোটামুটি একটা কাজ হওয়ার জন্য কিন্তু 2-3টা বিষয় জড়িত রয়েছে। এক, এর সাথে স্টেক হোল্ডার রয়েছে এনটিআরসি, এর সাথে জড়িত রয়েছে মাউসি, এর সাথে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরে রয়েছে আপনার প্রাইম মিনিস্টার অফিস বা প্রধান উপদেষ্টার কার্যালয়, যেটা ফাইনাল অনুমোদনের জন্য চিঠিগুলো যায়। তাহলে এটা হলো আমার হচ্ছে হাই, মানে আপনার হচ্ছে আমি জানতে পারলাম যে কোন কোন জায়গাতে যেতে পারে। এই মানুষগুলোকে তারপরে আমরা যখন জেনে গেলাম, আমরা তারপরে হচ্ছে আমরা কি করবো, নক করবো। আমরা হচ্ছে যে সেই জায়গাটাতে আমরা কাগজ দিই, চিঠি দিয়ে আলোচনা করি, দেখি কি অবস্থাটা। যে যদি এখান থেকে আমরা না হলো, আমাদের হচ্ছে এই ক্ষেত্রে প্ল্যান এ, বি এবং সি থাকবে। এটা হচ্ছে যদি আমার মন্ত্রণালয়ে যদি আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কাজটি সম্পূর্ণ হয়ে যায়, দ্যাটস ফাইন, যে আপনার সেটা হয়ে গেল। দ্বিতীয়ত যদি আমরা না হয়, তখন হচ্ছে আমরা ঠিক ওই কমিটি বা আপনারা যারা যেটা করছেন তাদের সাথে, যারা আইনগত বিশেষজ্ঞ, তাদের সাথে মতামত নিতে পারেন। সেটাও একটা কমিটি গঠন করেন, যারা আইন বিষয় বুঝে। আমাদের প্রফেশনের মধ্যে অনেকজন আপনার এলএলবি বা তাদের হচ্ছে আইন বিষয়ে অনেক অগাধ জ্ঞান রয়েছে, তাদের সাথে একটা পক্ষ যোগাযোগ করলো, সেটা একটা থাকলো। তারপরে আপনার থাকতে পারে একটা প্রেশার গ্রুপ। আপনারা হয়তো একদিন হয়তো প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, যেটা আমরা আগেও করেছিলাম,
সেই ক্ষেত্রে আপনারা এটা একটা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কি হতে পারে। তা আমার যেটা মনে হয়, যদি ইন এ নাটসেল আমি বলি, প্রথমত একটা উচিত সর্বস্তরের আপনার প্রতিনিধিগুলোকে নিয়ে একটা আপনাদের এটা বাস্তবায়নের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা খুবই জরুরি। এই কমিটি যেটার কাজ হবে, এটা 3টা উইং করবেন। একটা হলো প্রশাসনিক, যেটা হলো সচিবালয় কেন্দ্রিক, একটা হচ্ছে আইন বিষয়ক একটা দেখবে, একটা হলো মাঠ পর্যায়ে সকলের সাথে যোগাযোগ রেখে সকলের মতামত এটা করতে হবে। এবং সকলকে যেন আপনারা একই আলোচনার মাধ্যমে সবাইকে একই টেবিলে নিয়ে আসতে পারেন, যেন সবাই যে ডাকলে তারা যেন ঢাকায় আসতে পারে, সেই ব্যবস্থা করার জন্য এই যে আপনাদের মধ্যে একটা সকলের মধ্যে যে একটা মানে এমন একটা সম্পর্ক, একটা নিবিড় একটা সম্পর্ক তৃণমূলের সাথে সকল মানুষের, সেটা আপনাদের চেষ্টা করতে হবে। আমার মনে হয় এই সম্মিলিত যে প্রচেষ্টাগুলো হলে অসম্ভব হবে। এখন আমাদের ভুলে যেতে হবে যে আমাদের মধ্যে যদি কোনো প্রকার বিদ্বেষ, যদি কোনো প্রকার আলোচনা, যদি প্রকার কোনো সিলেবাস, স্যার আমাদেরকে আগে হচ্ছে এই বিষয়টা দেন, তারপরে আমাদের যে প্রফেশনাল ডেভেলপমেন্ট সেটা আমাদের পরবর্তী একটা এরকম একটা ডিসকাশন হবে যে কিভাবে আমাদের হচ্ছে যে আপনার সিলেবাস প্রণয়ন হবে, কিভাবে আমাদের নীতিমালা প্রণয়ন, দ্যাট উইল বি দ্য অ্যানাদার ক্লাস। But our first and foremost priority is to elevate or stand in the way of problem. আপনার হচ্ছে আমাদের যে আমাদের এই রাস্তার পথে যে সমস্যাটা, সেই সমস্যাটা আমাদেরকে হচ্ছে আমাদের দূর করতে হবে। এটা হলো আমাদের মেইন বিষয়। আমরা আজকে যারা এই আলোচনা আছি এবং যারা শুনছি, আপনাদেরকে অনুরোধ, দেখেন এই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম, তারপর আমার কাছে যেটা মনে হয়েছে যে মেইন বিষয়, আপনারা যারা নেতৃস্থানে রয়েছেন, আপনারা ঢাকায় বা আপনারা ফোনের মাধ্যমে এই রকম একটা অ্যাডভাইজারি কমিটি, একটা বাস্তবায়ন কমিটি, এরকম একটা কমিটি গঠন করেন, এই স্তরের মানুষগুলোকে একসাথে নেন, ঢাকাতে এসে বসেন, তারপরে আপনার হচ্ছে কর্ম পরিকল্পনা ঠিক করেন। তারপরে আমার মনে হয় যে জয় আপনাদের সুনিশ্চিত। এই কারণেই, যেহেতু এটা আপনাদের লজিক্যাল, আপনারা কোনো ইললজিক্যাল কোনো জিনিস চাচ্ছেন না। দেখেন, আমি একজন সরকারি অফিসে চাকরি করার পরে এসেছি, এই কারণে এসেছি কারণ আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়টি হচ্ছে খুবই একটা যৌক্তিক একটা বিষয়। এটা হচ্ছে একটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা প্রতিষ্ঠিত একটা জিনিস যেটা সকলে মেনে নিয়েছে, সেই বিষয়টাকে নিয়ে আবার একটা ডিসপিউট করে এটাকে একটা প্রবলেম নতুন ভাবে দাঁড় করানো, যেটা কখনোই কাম্য নয়। এই জন্য আবারও বলছি, সর্বশেষ, যে আপনারা এগুলো নিয়ে আপনারা একটা স্টিয়ারিং কমিটি গঠন করেন এট ফার্স্ট, তারপরে অ্যাডভাইজারি কমিটি, এরকম ভাবে আলাদা আলাদা কমিটি গঠন করেন। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রকার হেল্প লাগে সেটা তো করবো। আমি চেষ্টা করছি যে আমাদের অফিসে যদি ঊর্ধ্বতন যে স্যারগুলো রয়েছেন, আমাদের এখানে শিক্ষা মন্ত্রণালয়ে আলাদা একটা ডেস্ক রয়েছে, যেটা এর আগেও যেখান থেকে একটা চিঠি আমরা প্রণয়ন করতে সক্ষম হয়েছিলাম, আমি চেষ্টা করছি যে তাদের মাধ্যমেও যদি কোনো কিছু একটা চিঠি মন্ত্রণালয়কে পাঠানো হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নির্দিষ্ট কোনো একক কর্তৃত্বে বা একক কৃতিত্বে কিন্তু কোনো কাজ কখনোই পৃথিবীতে সম্ভব হয়নি। মনে রাখবেন, সম্মিলিত প্রচেষ্টা, সকলের অংশগ্রহণ এবং কাঁধে কাঁধ মিলিয়ে চললেই কিন্তু হচ্ছে আমরা বহুদূর যেতে পারবো। দেখেন, যখন একক মানুষ কাজ করে তখন আমি থাকি, যখন দুইজন থাকে আমরা হই, আর যখন অনেকগুলো আমরা মিলে যুক্ত হয় তখন আমরা সবাই তৈরি হয়ে যাই। তা আমরা সবাই হতে হবে। এই ছিল আমার সর্বশেষ কথা, যে আপনারা এটা করেন আপনাদের জন্য। আমাদের যেমন ভয়েস যেমন হচ্ছে, তো আপনাদের এই মতামত গুলো মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে, কিন্তু মাঠ পর্যায়ের কাজটা কিন্তু আপনাদেরই। আপনাদের যদি কোনো প্রকার দিক নির্দেশনা বা আপনাদের প্রশাসনিক যে বিষয়গুলোর মধ্যে কোনো যদি প্রয়োজনীয়তা পড়ে, আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ। আমার বক্তব্য এই পর্যায়ে এখানেই শেষ। তা আমার মনে হয় যে সময় অনেক হয়েছে। নাজিম, তোমার যদি আর কিছুই থাকে তারপরে আমরা শেষ করে ফেলতে পারি। ধন্যবাদ। অসম্ভব সুন্দরভাবে উপস্থাপন এবং পরবর্তী কার্যক্রমগুলো কত সুনিপুণভাবে আমরা সমাধান করতে পারি, সেই আলোক রেখাটা আমাদের সামনে তুলে ধরেছেন লাইফ ইনফ্লুয়েন্সের অন্যতম সম্পাদক ডক্টর কনক মনিরুল ইসলাম স্যার। অসম্ভব সুন্দর আলোচনা এবং আমাদের রোড ম্যাপটা হয়তো আমরা আজকে আমাদের দর্শকদের থেকে অসম্ভব সাড়া পেয়েছি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো কি হবে এবং কর্মপন্থাগুলো আমাদের কিভাবে তৈরি করতে হবে। এতক্ষণে আমরা আমাদের সম্মানিত বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে অনেক আমাদের প্রয়োজনীয় যে করণীয় গুলো আছে, সেই করণীয় গুলো সম্পর্কে আপনারা শুনেছেন এবং দেখেছেন। এই পর্যায়ে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার শুনতে যাচ্ছি আমাদের সমাপনী বক্তব্য আবু মোহাম্মদ হান্নান মিয়া স্যারের কাছ থেকে। স্যার, আপনি যদি আমাদের আজকের ওয়েবিনারের একদম শেষ পর্যায়ে এসে আমাদেরকে পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে
আমরা আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে যেমন শুনছি, আমাদের সম্মিলিত শ্রোতার কাছ থেকে শুনেছি, আমরা অসম্ভব হচ্ছে সাড়া পেয়েছি, এবং সবাই আমি মনে করি যে বাংলাদেশের জেলা উপজেলা এবং গ্রাম আমাদের দেখেন, এবং সকলেই সচেতন আমার কাছে যেটা মনে হয়েছে। তো স্যার, আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আমাদের সকল আলোচনা, পর্যালোচনা এবং পরবর্তী কার্যক্রম সহ আমরা আসলে আমাদের পরবর্তী কার্যক্রম কি হওয়া উচিত, এবং আমরা আসলে আমাদের প্রয়োজনীয় যে সকল প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কিভাবে গ্রহণ করতে পারি সেই বিষয়ে যদি আপনি সমাপনী বক্তব্য দিতেন। তো শেষ করার আগে আরেকটি কথা বলে নিতে চাই, আমাদের কেন এমনটি হচ্ছে সেটা আমরা জানতে পারছি না, কিন্তু দেখেন সেই 2017 সালে আন্দোলন করে আমাদের সেই নিজেদের পদমর্যাদা ঠিক করতে, এখন আমাদের সামনে অনেকগুলো আমাদের সম্মানিত দর্শকরা অনেকেই বলেছেন আমাদের আলাদা কোনো ভবন নাই, কিংবা কোনো একটি কক্ষ, সুনির্দিষ্ট কক্ষ নেই, আলাদা এদের জন্য কোনো বাজেট নাই, কারিকুলাম নেই, এবং কোনো সুনির্দিষ্ট লাইব্রেরি পরিচালনার নীতিমালা নেই, লাইব্রেরির জন্য কোনো ঘন্টা নেই, নিম্ন মাধ্যমিকে কোনো লাইব্রেরি প্রফেশনাল নিয়োগ নেই। অসম্ভব অনেক কিছু স্কুল এবং কলেজ এবং মাদ্রাসা লাইব্রেরি গুলোতে অনেকগুলো অসঙ্গতি এবং অনেকগুলো বৈষম্য এবং অনেকগুলো নাই 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 শব্দ আছে। সেই শব্দ সবগুলো কি আমাদের আমাদের প্রত্যেকটি কি আন্দোলন করে করতে হবে, নাকি হচ্ছে সরকার আমাদের দিকে করবে? সেই প্রশ্নটি আমাদের সচেতন নাগরিক, সচেতন পেশাজীবীদের কাছেই থেকে গেল। তবে আমরা সকল দর্শক এবং সব যারা আমাদেরকে দেখছেন সবাইকে অসম্ভব কৃতজ্ঞতা, এবং সকলে যে সচেতন, আমাদের প্রত্যেক বিশেষজ্ঞ প্যানেলের প্রত্যেক অতিথি আজকে বলেছেন যে প্রত্যেক মহল এই বিষয়টি নিয়ে সচেতন আছে। তো যারা সচেতন ছিলেন, আছেন, থাকবেন, এবং পরবর্তী কার্যক্রমে যারা আছেন, লাইব্রেরিয়ান ভয়েস এবং আজকে যারা সকল দর্শক, আজকে যারা আমাদের সাথে অতিথি ছিলেন, প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা। সাথে সাথে আমরা চলে যাচ্ছি আজকের দিনের সমাপনী বক্তব্যে। আমি আবু মোহাম্মদ স্যারের কাছে আজকে সমাপনী বক্তব্য জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করছি। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে একদম ঠিকঠাক। না, কিছুক্ষণ আগে আমি হ্যাং হয়ে গেছিলাম, যার কারণে আবার একটু কনফার্ম হইলাম। যাক, আমি শুনছিলাম। আমি সমাপনী বক্তব্য, যেহেতু এখান তো আর ওরকম আর কিছু বলা নাই, আমি সবার কাছ থেকে যা শুনলাম তার সিনপসিসটা হলো ডক্টর কনক মনিরুল ইসলাম অত্যন্ত সুন্দরভাবে সে তার মানে সমাপনী বক্তব্য আসলে মনে দিয়ে দিয়েছে। আমি শুধু তার সাথে মানে তাকে এটা কি বলি, সমর্থন করি আর কি। যেভাবে ও একটা দিক নির্দেশনা দিয়েছে যে কাজগুলো কিন্তু আসলে আপনারা যারা স্টেক হোল্ডার আপনাদেরই করতে হবে। আমরা যারা গভর্নমেন্টে ছিলাম বা মনিরুলরা এখনো আছে, আমরা আপনাদের মানে পাশে থাকতে চাই বা পাশে থাকবো। আগেও ছিলাম, এখনো থাকবেন, আমরা থাকবো। যদি কোনো পরামর্শ লাগে দিব। আরেকটা বিষয়, যে মামলা মোকদ্দমার যে বিষয়গুলো উঠছে, আমার মানে সাজেশন হচ্ছে মামলা মোকদ্দমায় গেলে পরে হঠাৎ করে যাওয়া যাবে না। কারণ হলো কি, একটা বিষয় সাব জুডিস হয়ে গেলে তখন আর সেখানে অনেক সময় লেগে যায়। যদি আমরা ধ্যান দরবার করে বা মানববন্ধন বা এভাবে যদি স্মারকলিপি দিয়ে যদি কিছু করতে পারি, ওইটা বেটার। আর ওইটা হচ্ছে একদম চূড়ান্ত পর্যায়ে, যেটা আপনারা বলতেছেন যে মামলার কথা, মামলায় যাবেন হলো মানে সব শেষে। আর সাবজুডিস ম্যাটারে কিন্তু আর কোনো দেন দরবার বাইরে চলে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো মানে সর্বশেষে যদি আমরা দেখা গেল যে আমাদের উপরেই এই বৈষম্যটা আমরা কথাবার্তা বলে শেষ করতে না পারি, তখন বাধ্য হয়ে আমাদেরকে হয়তো যেতে হবে। কিন্তু আমার মনে হয় না যে এটা যে ডিফিকাল্টিসটা তৈরি হয়েছে, এটা হয়তোবা তাদের অজ্ঞতা আমি বলবো না, হয়তোবা ইন্টেনশনালি কেউ না কেউ এটাকে করাইছে। ওই গোড়ায় যারা বসে থাকে, কেউ তো কারো ভালো দেখতে পারে না। আর নাইলে সরকার যদি আপনাকে অর্থ দেয়, সেখানে পজিশন কেন দিবে না? হ্যাঁ, আমি যত মানে আমার জীবনটাই তো আসলে এই লাইব্রেরির বিষয়গুলো নিয়ে কাজ করেছি, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। 93 সালে শুরু করে 2022 সালে শেষ করেছি।
মানে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত। রিটায়ারের পরেও আমি আমার ফাইলপত্র আমি অনুজদের কাছে দিয়ে আসছি। যাক, সেটা অন্য প্রসঙ্গ। তো কাজেই আপনারা যেভাবে সবাই মানে জিনিসটাতে সাফার করতেছে এবং সবার মধ্যে একটা আশার কথা যে সবাই আপনারা কাজ করতে যাচ্ছেন, সম্মিলিত ভাবে জেগে উঠেন, কাজ হবে। আমরা যারা সিনিয়র আছি, কোন মনিরুল আছে ভালো একটা জায়গায়, আমরা অনেক চিঠিপত্র প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো মিটিং মিছিল ছাড়াই, ডক্টর আনোয়ার এক সময় ছিল, মনিরুল আসছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা বের করে নিয়ে আসছি। হ্যাঁ, আর বেশিরভাগ হইলো যে আপনাদের যে স্কুল কলেজ তো সারা দেশব্যাপী, এখানে আমার মনে হয় যে আপনারা একটা কোর কমিটি করতে পারেন, মানে প্রত্যেক ডিস্ট্রিক্টে না হোক, ডিভিশন ওয়াইজ থেকে প্রতিনিধি নিয়ে আপনারা একটা কোর কমিটি করেন। সেই কোর কমিটি আপনারা বসেন, বসে কল্পনাটা নির্ধারণ করে আপনারা এগিয়ে যান। প্রথমে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের ওই যে কামরুল বলছিল যে মঙ্গলবারে যাবে, মঙ্গলবারে গিয়ে ও একটু ফাইন্ড আউট করুক আসলে বিষয়টা কি, তার কাছ থেকেও পরামর্শ নেবেন, নিয়ে একটা কর্ম পরিকল্পনা করে একটা কোর কমিটির মাধ্যমে হ্যাঁ বিষয়টা এগিয়ে নিলে আমার মনে হয় এটা মামলা পর্যন্ত যাইতে হবে না। কারণ টাকা দিলে ওই মানে টাকাটা দেওয়া ওই অর্থ মন্ত্রণালয় সমস্যা করে, কিন্তু আপনার পদনাম এটাতে তো আর অর্থের কোনো সংশ্লেষ নাই। চিঠিটাও ঠিক ওইভাবেই লিখতে হয় যে আমাদেরকে এই পদ দিলে সরকারের কোনো ক্ষতি নেই, বরং আমরা মোটিভেটেড হব। হ্যাঁ, আমরা যারা মানে এই পেশায় আছি, আমরা মোটিভেটেড হব, মোটিভেটেড হয়ে আমরা কাজটা করতে পারবো। তো কিছু কিছু ক্ষেত্রে সরকারের লাভও দেখাইতে হবে যে আমরা আমাদের মোটিভেশন দ্বারা স্টুডেন্টরা উপকৃত হবে। হ্যাঁ, আর ডক্টর মনিরুল যে কথাটা বলছে যে আসলে সমস্যা তো অনেক, সব সমস্যা একবারে সমাধান হবে না। বার্নিং ইস্যু যেটা, সেই বার্নিং ইস্যুটা নিয়েই কাজ করতে হবে। বার্নিং ইস্যুটার বিষয়টাই যদি আপনি ইয়ে করেন, ইন্ট্রোডিউস করেন বা এটা নিয়ে কাজ করেন, তাহলে এটা সহজে বের করে নিয়ে আসা সম্ভব। তারপরে আপনার যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে, কোথাও কোথাও লাইব্রেরি নাই, লাইব্রেরি আওয়ার নাই, এই ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো আসলে মানে সহযোগী সমস্যা। ওইটা দিয়ে তো আপনার পদ পদবি পজিশনের কোনো কাজ হবে না। তবে সরি, বিষয়টা হচ্ছে যে আমাদেরকে যে আমরা যে লাইব্রেরি সায়েন্স পড়ে আসছি, আমাদের স্কিলটাকে প্রুভ করার জন্য, হ্যাঁ, আমাদের ওই ফিল্ড লেভেলে বা আমার ইনস্টিটিউটে বা আমার প্রতিষ্ঠানে আমার যে একটা কারিশমা আছে, ওই কারিশমাটাকে শো করতে হবে, এটা সেকেন্ডারি ইস্যু। হ্যাঁ, এই ইস্যুটাকে আপনি আপনার চাকরি ক্ষেত্রে যেদিন থেকে জয়েন করবেন, ওই দিন থেকে আমার সাজেশন হচ্ছে আপনি মনে করবেন যে পুরা লাইব্রেরি সায়েন্সের যে প্রতিনিধিত্ব, সেটা আপনার মাধ্যমে ফোকাস হবে। হ্যাঁ, আপনি যখন হেড স্যারের সাথে কথা বলবেন, তখন আপনি ফুল গার্ডস নিয়ে কথা বলবেন। হ্যাঁ, মানে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছেন, এই সাবজেক্টের একটা মধ্যে বিষয় আছে, এই জিনিসগুলোকে মানে কথার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে স্যার এটা এইভাবে হইলে আমার মনে হয় স্কুল উপকৃত হবে, আপনার সুনাম হবে, এবং আমরা যে স্যার এটা পড়ে আসছি, আমাদের পড়াটা এই বাচ্চাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে ছড়াই দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু আপনার মার্কেটিংটা করে ফেললেন। প্রত্যেকটা প্রফেশনালকে একজন মানে কি বলে মার্কেটিং ম্যানেজার হইতে হবে। হ্যাঁ, রিমেম্বার ইট। আপনি মনে করবেন যে আপনার উন্নতি নির্ভর করতেছে আপনার হাতে। হ্যাঁ, আপনার স্কিলকে শো করতে হবে। হ্যাঁ, আমরা যে মানে টেকনোলজির এখন যুগ, এই টেকনোলজির ব্লেজিং নিতে হবে। প্রয়োজনে এটা তো মসজিদে আসে লাগবে না, আপনার কর্তৃপক্ষ যে হেডমাস্টার বা প্রিন্সিপাল, তাকে বলতে হবে যে স্যার যুগ তো আগায় গেছে, এখন আমাদের এখানে টেকনোলজির ব্লেজিং নিতে হবে, আমাদের যে সফটওয়্যার গুলো এগুলি করতে পারলে স্যার ভালো হবে। তারপরে মাঝে মাঝে আপনারা মানে নিজেরাই সহযোগী হইয়া মানে বই পড়ার প্রতিযোগিতাকে ইয়ে করবেন। হেড স্যার বা প্রিন্সিপাল থাকবে প্রধান অতিথি, অন্যান্য টিচারদেরকে সাথে রাখবেন, অর্থাৎ সবাইকে একজন লাইব্রেরি প্রফেশনাল, লাইব্রেরিয়ানরা হচ্ছে অলরাউন্ডার। আমরা কিন্তু প্রফেশনে চালাই আসছি, লাইব্রেরিও চালাইছি, আবার মন্ত্রীদের সাথেও কথা বলছি, আবার দেখা গেল যে
মানে আমাদেরকে যখন মিটিং এ পাঠাইছে তখনও কথা বলছি। অর্থাৎ এটা কিন্তু একদিনে হয় না, আমি কিন্তু গিয়া লাইব্রেরিতে বসে থাকি না। হ্যাঁ, মানে এটা আমার উদাহরণ দিয়ে আমি বলতেছি, সরি, যে আমি আপনাদের এটা মানে কি বলে শেয়ার করার জন্য বলতেছি। আপনি যে যে অবস্থানে আছেন না কেন, নিজের এক্সপার্টাইজটাকে আপনাকে শো করতে হবে আপনার পরবর্তী প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। তো আনাল ভাই, আজকের আমার মনে হয় হ্যাঁ যে আমরা একটু করবো, কারণ আপনার অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা ব্যাপী চলছে। আমার মনে হয় আপনি একটু যদি সেই করলে আমার মনে হয় অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করতে পারি, কারণ আমি অনেকক্ষণ ধরে আমি অনেক মানুষ আমি শুনছে। 30 সেকেন্ডে শেষ করে দিতেছি, 30 সেকেন্ডে। মানে কথা তো আসলে অনেক অনেক জমা, কারণ আমাদেরও এই 32-33 বছরের চাকরি জীবন এই এরকম বৈষম্যের মধ্যেই গেছে। হ্যাঁ, আমি বসে আছি, আমার জুনিয়র কালকে জয়েন করছে, প্লেনে উড়াল দিতেছে, এরকম আমরা দেখছি, ওই রকম বৈষম্য আমরা দেখে আসছি। তারপরে আমরা আবার কি আমরা করছি? আমরা আমরা হান্নান ভাই, এই রকম হচ্ছে আমরা একটা নেক্সট জেন টক করি। আমার মনে হয় যে হচ্ছে যে আমরা যারা সিনিয়র প্রফেশনালদের এরকম একটা আমরা টক করতে পারি কিনা, এরকম ভবিষ্যতে আমাদের লাইভ এন্ড ভয়েস থেকে একটা প্ল্যান থাকবে, যারা যে আপনাদের যে সেখানে শুধু প্রবন্ধন সিনিয়র না, প্রবন্ধন করছেন। জুনিয়রদেরকে রাখতে হবে, কারণ তাদের মধ্যে এটা কমিউনিকেট হওয়ার দরকার আছে। তা আমি আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে দুঃখগুলো, আমার অর্জনগুলো, এগুলি ওদের মধ্যে না দিলে ওরা তো বুঝতে হবে না, ওরা মোটিভেটেড হবে না। মানে ইনশাল্লাহ তো যাই হোক, এটা আমরা ইনশাল্লাহ পরে আরেকদিন আমরা হয়তো অবশ্যই শুনবো। হ্যাঁ, আজকে এটা আমার মতে লাইভিয়ান এখন ভয়েসের প্রায় পক্ষে 1 সম্ভব। ঘন্টা 45 মিনিট চলছে। আমাদের হ্যাঁ, যে হ্যাঁ। মিটিং এর ডিউরেশন 1 ঘন্টা 50 মিনিট পরে এটা অটো বন্ধ হয়ে যাবে, যেহেতু আর আচ্ছা আচ্ছা, মাত্র কয়েক মিনিট আছে, আমার ওর জন্য আমার আমরা শেষ শেষ করার চেষ্টা করছি। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং লাইভিয়ান ভয়েসকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য। এই জিনিসটা আমাদের যুগে ছিল না, এখন মনিরুলদের যুগে বা আপনাদের যুগে এই যে টেকনোলজিক্যাল ব্লেজিংটা, এই ব্লেজিংটা অনেক দূর আগায় নিয়ে যাবে। আপনারা আশাহত হয়েন না, আমরা সিনিয়ররা যখনই ডাকবেন আমরা আপনাদের পাশে আছি, এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আল্লাহ হাফিজ। আমরা শেষ নাজিম, করছি, তোমার তবে চলমান শেষ বাক্য শেষ করার করে আগে আমার মনে হয় সমাপ্তি ঘোষণা করো তুমি। আমরা শেষ করছি, তবে শেষের আগে আরেকটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাচ্ছি। আজকের আজকের যে ওয়েবিনারটি, সেই ওয়েবিনারটি ছিল আমাদের জাতীয় পর্যায়ে, অর্থাৎ আমাদের আগামী 8 নভেম্বর একটি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ওয়েবিনার হতে যাচ্ছে স্কুল লাইব্রেরি। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের গত 1 মাস ধরে সারা বিশ্বে পালিত হয়েছে স্কুল লাইব্রেরি ইন্টারন্যাশনাল স্কুল লাইব্রেরি মান্থ 2025 অক্টোবর মাস জুড়ে। সেই মাসের একটি কার্যক্রম হিসেবে লাইব্রেরিয়ান ভয়েস আন্তর্জাতিক পর্যায়ে একটি ওয়েবিনার আয়োজন করছে। আপনারা সকলেই আমন্ত্রিত আগামী 8 নভেম্বর রাত 7:30টায়। আমরা এখানে শেষ করছি, তবে শেষ এখানে নয়, বরঞ্চ এটি আমাদের একটি শুরু। আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা শুনতে পেলাম আমাদের পরবর্তী করণীয়, এবং আমাদের এখান থেকে যে উদ্দীপনা, এখান থেকে যে বিষয়গুলো উঠে এসেছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী যাত্রার মাত্র প্রথম পদক্ষেপ আমরা এখান থেকে শুরু করছি। তবে এখানে শেষ নয়, আমাদের পদযাত্রা শুরু হোক, এবং আমাদের সর্বশেষ যে পরিপত্রটি জারি করেছে, সেই পরিপত্রটি বাতিল হয়ে নতুন পরিপত্র হোক, সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাব, সে আশাবাদ ব্যক্ত করে সকল দর্শক এবং সকল সম্মানিত আজকের অতিথিদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে লাইব্রেরি ভয়েসের পক্ষ থেকে এখানে অসংখ্য শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে, সকল অসংখ্য ধন্যবাদ। লাইব্রেরি ভাইসকে শুভরাত্রি। ধন্যবাদ, ডক্টর কলম ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।